ঝকঝক শব্দ করে ট্রেনটি স্টেশনে এসে থামল। কুয়াশা আর ধোঁয়ার মাঝে জীবন মাহমুদ তার ছেঁড়া চটের ব্যাগটা কাঁধে নিয়ে প্ল্যাটফর্মে পা রাখল। চারপাশের কোলাহল আর বিশাল সব দালান দেখে তার চোখ চড়ক গাছ। গ্রাম থেকে এই প্রথম সে ঢাকা শহরে এসেছে। পকেটে একটা চিরকুট, যেখানে লেখা আছে দেশের প্রভাবশালী প্রধানমন্ত্রী অমর মির্জার বাড়ির ঠিকানা। জীবন সেখানে চাকরের কাজের জন্য ইন্টারভিউ দিতে এসেছে, কিন্তু এই গোলকধাঁধার মতো শহরে সে পথ হারিয়ে ফেলেছে। স্টেশনের বাইরে এসে জীবন এদিক ওদিক তাকাতে লাগলো। সামনে দুজন পরিপাটি পোশাক পরা যুবক দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। জীবন কিছুটা সংকোচ নিয়ে তাদের দিকে এগিয়ে গেল। ভাই সাহেব, একটু শুনবেন? এই ওমর মির্জা সাহেবের বাড়িটা কোন দিকে, একটু বলতে পারেন? ওই দুজন যুবকের একজন, যার নাম রাশেদ, জীবনের ময়লা জামা আর হাতের সস্তা ব্যাগটার দিকে তাকিয়ে কুৎসিতভাবে হাসল। ওরে বাবা, তুই এই ছেঁড়া খাতা গায়ে দিয়ে প্রধানমন্ত্রীর বাড়ি যাবি কেন রে? সেখানে কি তোর শ্বশুর বাড়ি নাকি? অন্য যুবক ফাহিম রাশেদের কথায় তাল মিলিয়ে হা হা করে হেসে উঠল। আরে না রাশেদ, দেখছিস না চেহারা, পুরো ক্ষেত গাইয়া। হয়তো ওনার বাড়ির ড্রেন পরিষ্কার করার কাজ পেয়েছে। এই ফকির, তোর মতো লোক এই রাজপ্রাসাদের আশেপাশে গেলেও পুলিশে ধরে নিয়ে যাবে। অপমানে জীবনের কান ঝাঁঝা করে উঠল। সে গরিব হতে পারে, কিন্তু তার আত্মসম্মান বোধ প্রবল। সে মাথা নিচু করে এতক্ষণ সব শুনছিল, কিন্তু এবার সে সোজা হয়ে দাঁড়ালো এবং যুবকদের চোখের দিকে তাকালো। ভাই সাহেব, আমি গরিব হতে পারি, গাইয়া হতে পারি, কিন্তু আপনারা যে ভদ্র পোশাক পরেছেন, আপনাদের কথা তো ভদ্রলোকের মতো না। আমি এই শহরে নতুন, তাই পথ চিনি না। পথ না চেনাটা কোনো পাপ না। আর কাজ ছোট বড় হয় না, মানুষের মনটা ছোট বড় হয়। আমি কোনো চুরি করতে যাচ্ছি না। জীবনে এই তীব্র ও যৌক্তিক প্রতিবাদ শুনে রাশেদ আর ফাহিমের মুখের হাসি উবে গেল। চারপাশে দু একজন মানুষও তাদের দিকে তাকাচ্ছিল। লজ্জিত হয়ে ফাহিম একটু আমতা আমতা করতে লাগলো। আচ্ছা ঠিক আছে, এত জ্ঞান দিতে হবে না। সোজা গিয়ে হাতের বাইরের বড় রাস্তাটা ধরে হাঁটতে থাক। ওখানে বড় বড় বাংলো বাড়ি। উমর মির্জার বাড়ি জিজ্ঞেস করলে যে কেউ দেখিয়ে দিবে। ধন্যবাদ ভাই সাহেব, আল্লাহ আপনাদের ভালো করুক। জীবন আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে যুবকদের দেখিয়ে দেওয়া পথ ধরে দ্রুত হাঁটতে শুরু করলো। তার মনে তখন নতুন শহরে টিকে থাকার ভয় আর বুকে এক রাস স্বপ্ন। কিছুক্ষণ হাঁটার পর জীবন একটা বিশাল রাজকীয় গেটের সামনে এসে থামলো। গেটের নেম প্লেটে জ্বলজ্বল করছে অমর মির্জা। জীবনের বুকটা ধক করে উঠল। ঠিক তখনই গেট দিয়ে একটা দামি কালো গাড়ি বেরিয়ে আসছিল। জীবনের অসাবধানতায় গাড়িটা ব্রেক কষতে সে ছিটকে রাস্তার পাশে পড়ে গেল। গাড়ির পেছনের জানালার কাচ নামলো। সেখান থেকে এক রূপবতী তরুণী রেগে জীবনের দিকে তাকালো। সে আর কেউ নয়, অমর মির্জার অহংকারী মেয়ে আরোহী মির্জা। ব্লাইন্ড নাকি আপনি? গাড়ির সামনে এসে মরতে চান, রাস্তা থেকে চলতে পারেন না? জীবন কোনো মতে মাটি থেকে উঠে দাঁড়িয়ে নিজের ধুলো ঝাড়তে লাগলো। দুঃখিত আপামনি, আমি আসলে খেয়াল করিনি। ঠিক তখনই পেছনের সিট থেকে আরেকটি গম্ভীর কণ্ঠ ভেসে এলো। তিনি আরোহীর বাবা, দেশের প্রধানমন্ত্রী অমর মির্জা। কি হয়েছে আরোহী? এত চিল্লাস কেন? কেউ? দেখো না বাবা, একটা গাইয়া ছেলে এসে গাড়ির সামনে পড়লো। জাস্ট আনকালচার। গাড়ির সামনে সিটে বসা আরোহীর বড় ভাই আরিফ মির্জা এতক্ষণ ফোন দেখছিল। সে এবার বিরক্ত হয়ে মুখ বাড়ালো। আরোহী, সময় নষ্ট করো না। এমনিতেই আমাদের মিটিং এর দেরি হয়ে যাচ্ছে। ড্রাইভার, গাড়ি চালাও। গাড়িটি স্পিড বাড়িয়ে চলে গেল। জীবন শুধু তাকিয়ে রইল ধুলো ওড়া রাস্তার দিকে। সে বুঝতে পারলো এই বাড়ির ভেতরে মানুষগুলোর মন পাথরের চেয়েও শক্ত। কিন্তু তাকে কাজটা পেতেই হবে। মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে হবে। জীবন ধীর পায়ে বিশাল গেটের দিকে এগিয়ে গেল। সেখানে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড খলিল তাকে থামালো। এই ছেলে, কোথায় যাওয়া হচ্ছে তুমি জানো না? এটা কোনো সাধারণ জায়গা না, এটা প্রধানমন্ত্রীর বাড়ি।
চাচা, আমি গ্রাম থেকে আইছি। ম্যানেজার সাহেব আমাকে আজ ইন্টারভিউর জন্য আসতে বলেছিলেন, চাকুরির কাজের জন্য। খলিল জীবনের কাগজটা দেখলো, তারপর ভেতরে ইন্টারকমে কথা বলে নিশ্চিন্ত হলো। ও আচ্ছা, ঠিক আছে, ভেতরে যাও তুমি। সোজা গিয়ে কোয়ার্টারে ম্যানেজার কুদ্দুস সাহেবের সাথে দেখা করো। জীবন বাড়ির ভেতরে ঢুকলো। বিশাল বাগান, সুইমিং পুল আর প্রাসাদের মতো বাড়ি দেখে সে স্তব্ধ। সে কোয়ার্টারের দিকে যেতেই সামনে পড়লো এই বাড়ির প্রধান বাবুর্চি রহমত আলী। আরে তুমিই বুঝি জীবন, গ্রাম থেকে এসেছো? কুদ্দুস ভাই তোমার কথাই বলছিল, এসো আমার সাথে। রহমত আলী জীবনকে কুদ্দুস মিয়ার রুমে নিয়ে গেল। কুদ্দুস মিয়া চেয়ারে বসে ফাইল দেখছিলেন। তিনি চশমার ওপর দিয়ে জীবনকে পরখ করলেন। তোর নাম জীবন মাহমুদ, পড়াশোনা কতটুকু করেছো? জি স্যার, ইন্টার পাস করেছি, কিন্তু অভাবের জন্য আর পড়তে পারি নাই। যে কোনো কাজ করতে পারবো আমি। ঠিক আছে, এই বাড়ি থাকতে হলে 3টি নিয়ম মানতে হবে। চোখ কান খোলা রাখতে হবে, কিন্তু মুখ বন্ধ রাখবে। বড় সাহেবদের কোনো বিষয় না গোলাবে না। আজ থেকে তুমি এই বাড়ির জুনিয়র কেয়ারটেকার আর হেল্পার হিসেবে নিয়োগ পেলে। রহমত, একে ওর ঘর দেখিয়ে দাও। জীবন হাঁপ ছেড়ে বাঁচল, তার চাকরিটা হয়ে গেল। কিন্তু সে জানতো না এই রাজপ্রাসাদের চাকচিক্যের আড়ালে তার জন্য কি কঠিন পরীক্ষা অপেক্ষা করেছে। বিশেষ করে অহংকারী আরোহী মির্জার মুখোমুখি তাকে প্রতিদিন হতে হবে। পরদিন সকাল থেকেই জীবন মাহমুদ তার কাজ শুরু করে দিল। সে তার নিজের মতো করে খুব মন দিয়ে পুরো ড্রয়িং রুম আর বারান্দা গোছাতে লাগলো। গ্রাম থেকে আসা ছেলে হলেও কাজের প্রতি তার সততা আর নিখুঁত ভাব ছিল চোখে পড়ার মতো। দুপুরের দিকে মির্জা বাড়ির গাড়িগুলো একে একে গেট দিয়ে ভেতরে ঢুকলো। অমর মির্জা, আরোহী আর আরিফ মির্জা বাইরে থেকে বাসায় ফিরে এলেন। ড্রয়িং রুমে পা রাখতেই তারা দেখতে পেলেন এক অপরিচিত ছেলে খুব মন দিয়ে ফুলদানি পরিষ্কার করছে। অমর মির্জা সোফায় বসার আগে কুদ্দুস মিয়াকে ডেকে পাঠালেন। কুদ্দুস, ড্রয়িং রুমে কাজ করা এই ছেলেটাকে, একে তো আগে কখনো দেখিনি। ম্যানেজার কুদ্দুস মিয়া হাত জোর করে কিছুটা বিনীত ভঙ্গিতে এগিয়ে এলেন। জি স্যার, ও হলো নতুন কাজের লোক, নাম জীবন। গ্রাম থেকে খুব বিপদে পড়ে এসেছে। ছেলেটা সৎ আর কাজের, তাই ওকে কাজে রেখে দিন স্যার। অমর মির্জা জীবনের দিকে গভীর চোখে একবার তাকালেন। জীবনের সহজ সরল চেহারা আর শান্ত স্বভাব দেখে তিনি আর কোনো আপত্তি করলেন না। আচ্ছা ঠিক আছে, খেয়াল রেখো যেন কোনো ভুল ত্রুটি না হয়। তিনি আর কিছু না বলে ধীর পায়ে নিজের রুমের দিকে চলে গেলেন। কিন্তু আরোহী মির্জা সেখানে দাঁড়িয়ে জীবনকে উপর নিচ ভালো করে দেখলো। সে চিনে ফেললো এ তো সকালে সেই ছেলেটা যে তার গাড়ির সামনে পড়েছিল। আরোহী মনে মনে চরম বিরক্ত হয়ে বলল, উফ, এই আনকালচার গাইয়া শেষ পর্যন্ত আমাদের বাড়িতে কাজ নিল, ভাবতেই কেমন লাগছে। আরোহী জীবনের দিকে তীব্র এক চরম ঘৃণার দৃষ্টি ছুড়ে দিল। নাক সিটকে পা ঠুকে সেও তার রুমের দিকে চলে গেল। জীবন আরোহীর সেই চাহনি দেখে একটু থমকে গেল, কিন্তু তার মনে মায়ের হাসি মুখের ছবিটা ভেসে উঠল। সে একটা দীর্ঘশ্বাস ফেলে আবার নিজের কাজে মন দিল। জীবন খুব অল্প সময়ের মাঝে মির্জা বাড়ির সব কাজ নিজের আপন গতিতে গুছিয়ে নিল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে এক মুহূর্ত বসে থাকে না। কখনো ড্রয়িং রুমের কাজ চকচকে করে পরিষ্কার করে, কখনো বা পুরো বাড়ির মেঝে মুছে আয়নার মতো বানিয়ে ফেলে। সবচেয়ে বেশি সে আনন্দ পায় বাড়ির বিশাল বাগানটার যত্ন নিতে। প্রতিদিন বিকেলে সে নিয়ম করে বালতি আর পাইপ নিয়ে প্রতিটি ফুল গাছে পানি দেয়, মরা পাতাগুলো ছেটে ফেলে, টবের চারপাশ পরিষ্কার রাখে। তার ছোঁয়ায় যেন বাগানটা কয়েকদিনে আরও বেশি সতেজ আর রঙিন হয়ে উঠল। একদিন বিকেলে জীবন যখন খুব মন দিয়ে আরোহীর প্রিয় লাল গোলাপ গাছটায় পানি দিচ্ছিল, ঠিক তখনই আরোহী বারান্দায় এসে দাঁড়ালো। বাগানটা এত সুন্দর করে গোছানো দেখে সে মনে মনে একটু অবাক হলেও জীবনের প্রতি তার রাগ আর অহংকার কমেনি। এই যে গাইয়া ছেলে, গাছের পেছনে অত সময় নষ্ট না করে ভেতরের টেবিলটা ভালো করে মোছো। আমার বন্ধুদের একটু পর আসার কথা, কোনো ময়লা যেন না দেখি।
জীবন পানির পাইপটা একসাথে রেখে মাথা নিচু করলো। জি ছোট আপামনি, এখনই যাচ্ছি। বাগানটা পরিষ্কার করা শেষ, ভেতরের কাজ সব চকমকা করে রাখবো। জীবন দ্রুত ভেতরের দিকে চলে গেল। তার এই শান্ত আর ভদ্র ব্যবহার দেখে আরোহী মনে মনে কিছুটা বিরক্ত হলো। সে ভেবেছিল জীবন হয়তো রেগে যাবে বা কোনো ভুল করবে, কিন্তু জীবন তাকে সেই সুযোগই দিচ্ছে না। ওমর মির্জা ড্রয়িং রুমের নরম সোফায় আরাম করে বসে আছেন। চশমাটা নাকের ডগায় নামিয়ে তিনি খুব মনোযোগ দিয়ে আজকের সকালের খবরের কাগজটা পড়ছিলেন। চারপাশটা বেশ শান্ত। এমন সময় কলিং বেল বেজে উঠল এবং ড্রয়িং রুমে দুজন মাঝবয়সী ভদ্রলোক প্রবেশ করলেন। তাদের মধ্যে একজন বেশ লিকলিকে চিকন গড়নের, কিন্তু তার চোখের দৃষ্টি ভীষণ গম্ভীর আর তীক্ষ্ণ। অন্যজন একটু ভারী, শরীরের গোল গাল স্বাস্থ্য, কিন্তু তার পুরো চেহারার মধ্যে একটা গম্ভীর ও সিরিয়াস ভাব ফুটে আছে। এই দুজন আর কেউ নন অমর মির্জার দীর্ঘদিনের বিজনেস পার্টনার এবং জানপ্রাণ বন্ধু আশিক রহমান এবং সাইমন ভুইয়া। চিকন দেখতে গম্ভীর মানুষটি হলেন আশিক রহমান, আর ভারী শরীরের সিরিয়াস মানুষটি হলেন সাইমন ভুইয়া। অমর মির্জা কাগজ থেকে চোখ সরিয়ে বন্ধুদের দেখে মুখে হাসি ফুটিয়ে তুললেন। আরে আশিক, সাইমন, তোরা এসে গেছিস? বস বস, তোদের এই অপেক্ষায় করছিলাম। আশিক রহমান এবং সাইমন ভুইয়া দুজনেই এসে অমর মির্জার সামনে সোফাটায় বসলেন। আশিক তার গম্ভীর চোখে চারপাশটা একবার দেখে নিলেন, আর সাইমন তার কোটের বোতামটা খুলতে খুলতে সোফায় হেলান দিলেন। হ্যাঁ ওমর, আজকের এই মিটিংটার এজেন্টটা খুব সিরিয়াস, তাই একটু আগেই চলে এলাম। অমর মির্জা মাথা নেড়ে সায় দিলেন। এরপর তিনি ডাইনিং স্পেসের দিকে তাকিয়ে জোরে হাঁক ছাড়লেন। জীবন, হ্যাঁ জীবন, এদিকে আয় তো বাবা, মেহমান এসেছে, নাস্তা নিয়ে আয়। রান্নাঘরে রহমত আলীর সাথে নাস্তা রেডি করছিল জীবন। অমরের ডাক শুনে সে দ্রুত ট্রেতে করে গরম চা, সিঙ্গারা আর মিষ্টি সাজিয়ে ড্রয়িং রুমের দিকে এগিয়ে এলো। ট্রের দিকে তাকিয়ে সাবধানে হাঁটছিল সে। জীবন সোফার টেবিলের সামনে এসে প্রথমে আশিক রহমানের সামনে চায়ের কাপ ও নাস্তার প্লেট নামিয়ে রাখলো। এরপর সে ঘুরে সাইমন ভুইয়ার দিকে এগিয়ে গেল। কিন্তু ঠিক তখনই ট্রের এক কোনায় থাকা গরম চায়ের কাপটি হঠাৎ ভারসাম্য হারিয়ে উল্টে গেল। জীবনের শত চেষ্টার পরও কাপের গরম চা ছিটকে সোজা গিয়ে পড়ল সাইমন ভুইয়ার দামি পাঞ্জাবি আর প্যান্টের ওপর। হঠাৎ গরম চাপ গায়ে পড়তেই সোফা থেকে লাফিয়ে উঠলেন প্রচণ্ড রেগে। উফ, কি কুফারে বাবা, পুড়ে গেল। সাইমন সাহেব রেগে আগুন হয়ে জীবনের দিকে তাকালেন। তার চোখ মুখ লাল হয়ে উঠল। কে এই ছেলে? ওর সাহস তো কম না। ও চোখের সামনে কি করেছে? আমার এত দামি ইম্পর্টেন্ট কাপড়টা পুরো নষ্ট করে দিল। অন্ধ নাকি ও? অমর মির্জার বন্ধুদের সামনে নিজের বাড়ির নতুন কাজের লোকের এই কাণ্ড দেখে মাথা গরম হয়ে গেল। তিনি সোফা থেকে দাঁড়িয়ে জীবনের দিকে তাকিয়ে কঠোর গলায় ধমক দিলেন, চোখ রাঙিয়ে কড়া ধমকের সুরে। এই জীবন, কি করলি এটা তুই? তোকে নাস্তা দিতে বলেছি, তুই গায়ে চা ঢেলে দিলি। তোর ধ্যান জ্ঞান কোথায় থাকে? গাঁও গ্রাম থেকে এসেছিস বলে কি ন্যূনতম বুদ্ধিটাও নেই? জীবন ভয়ে কাঁপতে কাঁপতে হাত জোর করে দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে প্রায় জল চলে আসার মতো অবস্থা। মাফ করবেন হুজুর, আমি ইচ্ছে করে করি নাই, হাতটা ফসকে। ঠিক তখনই হন্তদন্ত হয়ে ড্রয়িং রুমে ছুটে এলেন ম্যানেজার কুদ্দুস মিয়া। পরিস্থিতি বেগতিক দেখে তিনি দ্রুত জীবনের হাত ধরে তাকে আড়ালে টেনে নিলেন এবং ওমর মির্জার দিকে তাকিয়ে হাত জোর করলেন। স্যার, আমাকে মাফ করবেন। ও একদম নতুন তো, শহরের আদব কায়দা এখনো ওভাবে বোঝে না। আমি ওকে এখনই ভেতরে নিয়ে যাচ্ছি। সাইমন স্যার, আপনার কাছেও আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। ও আর কখনো এমন ভুল করবে না। কুদ্দুস মিয়া আর এক মুহূর্ত দাঁড়ালেন না। তিনি জীবনকে প্রায় টেনেই ভেতরে কোয়ার্টারের দিকে নিয়ে গেলেন। ড্রয়িং রুমে সাইমন ভুইয়া তখনও টিস্যু দিয়ে তার পাঞ্জাবি মুছছিলেন আর রাগে ফুঁসছিলেন। কুদ্দুস মিয়া জীবনকে ড্রয়িং রুম থেকে সরিয়ে নিয়ে যাওয়ার পর চারপাশটা আবার কিছুটা শান্ত হলো।
সাইমন ভুইয়া টিস্যু দিয়ে তার ভেজা পাঞ্জাবিটা কোনো মতে মুছে একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসলেন। অমর মির্জা তার বন্ধুর এমন অবস্থা দেখে কিছুটা লজ্জিত হলেন। সাইমন, রাগ করিস না দোস্ত। গ্রাম থেকে আসা অসভ্য ছোট লোক, কোনো কাজের না। তুই বরং ভেতরের বাথরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আয়। ধুর ওমর, এখন ফ্রেশ হওয়ার সময় নেই। এমনিতেই শাওন তালুকদারের আমাদের পেছনে যেভাবে লেগেছে, তাতে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। আগে কাজের কথা শেষ কর। অমর মির্জা চারপাশে একবার ভালো করে তাকিয়ে নিলেন। ড্রয়িং রুমের দরজাটা ঠিকঠাক বন্ধ আছে কি না নিশ্চিন্ত হয়ে তিনি আশিক ও সাইমনের আরও কাছাকাছি এগিয়ে এলেন। বাইরে থেকে এই তিনজনকে দেশের স্বনামধন্য ব্যবসায়ী ও রাজনীতিবিদ মনে হলেও ভেতরের সত্যটা অত্যন্ত কুৎসিত। তারা তিনজনে আসলে অত্যন্ত লোভী ও বিপজ্জনক মানুষ। পর্দার আড়ালে তাদের আসল কারবার হলো কোটি কোটি টাকার অবৈধ হীরা পাচার ও হীরা সিন্ডিকেটের বিজনেস। এতক্ষণ চুপ করে থাকা চিকন গড়নের আশিক রহমান তার গম্ভীর ও তীক্ষ্ণ চোখ দুটি সরু করে টেবিলে ঝুঁকে এলেন। খুব নিচু ও ঠান্ডা গলায় বলল, সাইমন ঠিকই বলেছে ওমর। এবারের হীরের যে বড় চালানটার বর্ডার পার হয়ে আসছে, সেটা আমাদের যে কোনো মূল্যে নিজেদের কবজে রাখতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে এই শাওন তালুকদার আমাদের চিরশত্রু। সে অলরেডি আমাদের এই ডিলের গন্ধ পেয়ে গেছে। শাওন তালুকদার ইদানিং বড্ড বেশি উঠছে। সে ভাবছে সে একাই এই শরীরের হীরা বিজনেস রাজত্ব করবে, কিন্তু সে ভুলে যাচ্ছে আমি এই দেশের ক্ষমতার চেয়ারে বসে আছি। আমারও হাত কম লম্বা না, সেটা ওর জানা নেই। কিন্তু ওমর, শাওন তালুকদারেরও কিন্তু কাঁচা খেলোয়াড় না। সে আমাদের বিপক্ষে দাঁড়ানোর জন্য এবার বিদেশি কিছু বড় বড় ডিলারের সাথে হাত মিলিয়েছে। যদি এবারও আমাদের আগে চালানটা ধরে ফেলে, তবে আমাদের কোটি কোটি টাকা লস হবে। শুধু তাই না, আমাদের পুরো চেইনটা ধ্বংস করে দেবে। আমার মনে হয় শাওন তালুকদারকে থামানোর জন্য এবার আমাদের আরেকটু অন্য পদ্ধতি হবে। শুধু বিজনেস পলিসি নিয়ে ওকে আটকানো যাবে না। ওকে এমন একটা ধাক্কা দিতে হবে যেন ও আর আমাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস না পায়। তোরা একদম চিন্তা করিস না, বর্ডারে আমার নিজস্ব লোক সেট করা আছে। আর শাওন তালুকদার কি চাল চালছে তার প্রতিটা খবর আমার কাছে আসছে। এবার এমন ফাঁদ পাতবো যে শাওন তালুকদার নিজের হীরা বিজনেস তো হারাবে, সাথে তার অস্তিত্ব বিপন্ন হবে। তিন বন্ধু মিলে যখন এই অন্ধকার জগতের নীল নকশা তৈরিতে ব্যস্ত, তখন তারা কেউ খেয়াল করেনি যে ড্রয়িং রুমের জানালার ঠিক বাইরে বাগানের গাছের আড়ালে দাঁড়িয়ে জীবন মাহমুদ সবটা শুনে ফেলেছে। সে সাইমন সাহেবের কাছে ক্ষমা চাওয়ার জন্য আবারও ওইদিকে আসছিল, কিন্তু তাদের মুখে এই ভয়ঙ্কর হীরা বিজনেস আর শাওন তালুকদার এর নাম শুনে সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে যায়। প্রধানমন্ত্রী এই ভয়ঙ্কর রূপ দেখে জীবনের বুকের ভেতরটা ভয়ে কাঁপতে শুরু করে। পরদিন সকালে আরোহী মির্জা কলেজে যাওয়ার জন্য একদম তৈরি। পরনে দামি পোশাক, কাঁধে স্টাইলিশ ব্যাগ। সে বেশ তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুম পার হয়ে মেইন গেটের দিকে যাচ্ছিল। তার পুরো মনোযোগ ছিল হাতের ফোনের স্ক্রিনে। ঠিক একই সময়ে জীবন মাহমুদ একটা বড় গামলায় করে বাগানের মরা ডালপালা আর ময়লা নিয়ে ঘরের ভেতরের দিকে আসছিল। আরোহী হন্তদন্ত হয়ে যাওয়ার কারণে মোড় ঘুরতেই জীবনের সাথে তার সজোরে ধাক্কা লেগে গেল। ধাক্কা লেগে আরোহীর হাতের ফোনটা সোফায় ছিটকে পড়ল, আর জীবনের গামলা থেকে কিছু শুকনো পাতা আর ধুলোবালি ছিটকে আরোহীর দামি জামায় লেগে গেল। প্রচণ্ড রেগে চিৎকার করে বলল, ও মাই গড, ড্যাম ইট! রাগ আর অহংকারে আরোহী নিজের জ্ঞান হারিয়ে ফেলল। সে এক মুহূর্ত চিন্তা না করেই সোজা জীবনের গালে সপাট একটা থাপ্পড় বসিয়ে দিল। ড্রয়িং রুমের থমথমে বাতাসে থাপ্পড়ের শব্দটা প্রতিধ্বনিত হলো। হাঁপাতে হাঁপাতে তীব্র ঘৃণায় বলল, তোর সাহস তো দিন দিন বেড়েই চলেছে। গাইয়া ছোট লোক, কাল আঙ্কেল সাইমনের গায়ে চা ঢাললি, আর আজকে আমার কলেজে যাওয়ার সময় আমার সামনে এসে আমার দামি ড্রেসটা নষ্ট করলি। অন্ধ নাকি তুই, নাকি ইচ্ছা করে আমার সামনে আসিস? জীবনের গালটা লাল হয়ে উঠল। থাপ্পড়টা বেশ জোরে লেগেছিল, কিন্তু সে কোনো পাল্টা জবাব দিল না।
গতকাল রাতে এই পরিবারের আসল অন্ধকার রূপটা সে নিজের কানে শুনেছে। সে জানে এই বড় লোকদের সাথে মুখে মুখে তর্ক করা তার মতো সাধারণ এক দরিদ্র ছেলের জন্য কতটা বিপজ্জনক। জীবন বরাবরের মতোই তার মাথাটা নিচু করে নিল। মাফ করে দেন ছোট আপামনি, আমি আসলেই খেয়াল করি নাই, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন হবে না। আরোহী সোফা থেকে তার ফোনটা তুলে নিয়ে জীবনের দিকে আরও একবার রাগী চোখে তাকালো। ব্যাগটা কাঁধে ঠিক করতে করতে বলল, তোর এই কাচুমাচুর চেহারা দেখলে আমার গা জ্বলে যায়, সামনে থেকে সর। আরোহী পা ঠুকে দ্রুত বাড়ি থেকে বের হয়ে নিজের গাড়িতে গিয়ে বসলো এবং কলেজের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। আরোহী চলে যাওয়ার পর জীবন আস্তে আস্তে তার মাথাটা তুলল। তার গালে এখনও ব্যথার রেশ, কিন্তু তার ঠোঁটের কোণে এক অদ্ভুত রহস্যময় মুচকি হাসি ফুটে উঠল। জীবন একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের গালের ব্যথাটা ভুলে আবারও ধুলো বালিগুলো পরিষ্কার করতে শুরু করলো। সে অত্যন্ত মনোযোগ দিয়ে পুরো বাড়ির কাজে লেগে গেল, যেন একটু আগেই এখানে কিছুই ঘটেনি। শহরের অন্য প্রান্তে একটি বিশাল অথচ থমথমে দোতলা বাড়ির অন্ধকার ড্রয়িং রুমে চারপাশে দেয়ালগুলো ভারী পর্দায় ঢাকা। ঘরের ঠিক মাঝখানে রাজকীয় এক কাঠের সিংহাসনে বসে আছেন অমর মির্জার প্রধান শত্রু এবং হীরা সিন্ডিকেটের অন্য শীর্ষ ডন শাওন তালুকদার। তার পরনে সিল্কের পাঞ্জাবি, চোখে মুখে এক নিষ্ঠুর ভাব। তিনি একের পর এক সিগারেট টানছেন আর ধোঁয়াগুলো ঘরের বাতাসে কুণ্ডুলি পাকিয়ে মিশে যাচ্ছে। এমন সময় ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো শাওন তালুকদারের অত্যন্ত বিশ্বস্ত এবং ডানহাত হিসেবে পরিচিত গুন্ডা সাফি। সাফির চোখে মুখে স্পষ্ট উদ্বেগের ছাপ। সে হনহন করে এগিয়ে এসে সিংহাসনের সামনে দাঁড়ালো। সাফি উদ্বিগ্ন ও গম্ভীর গলায় বলল, বস, একটা বড় খবর আছে। ওমর মির্জা তো বসে নেই, সে তো হীরা বিজনেস আরও বড় করতেছে। বর্ডারের এবারের বড় চালানটা ও একাই নামানোর সব ব্যবস্থা পাকা করে ফেলেছে। বস, এভাবে যদি চলতে থাকে তবে তো আমরা এই মার্কেটে আর টিকতেই পারবো না, কিছু করতে পারবো না। সাফির কথা শুনে শাওন তালুকদারের চোয়াল শক্ত হয়ে উঠল। তিনি হাতের জ্বলন্ত সিগারেটটা অ্যাশট্রেতে জোরপূর্বক গুজে ফেলে দিলেন। তারপর সোফায় সোজা হয়ে বসে সাফির দিকে তার তীক্ষ্ণ ও হিংস্র চোখে তাকালেন। ওই শালা ওমর মির্জা, ওকে তো আমি অনেক দিন ধরেই চিনি। কত চেষ্টা করছি ওই কুত্তার বাচ্চাটারে মারার জন্য, কিন্তু ক্ষমতার চেয়ারে বসে আছে বলে কোনো মতে পেরে উঠতে পারতাছি না। প্রতিবারই ও বেঁচে যায়। শাওন তালুকদার সিংহাসন থেকে উঠে ঘরের ভেতর পায়চারি করতে লাগলেন। তার মাথায় তখন নতুন কোনো শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছিল। হঠাৎ তিনি থেমে গিয়ে সাফির কাঁধে হাত রাখলেন। শাওন গলা নামিয়ে ক্রূর হাসি হেসে বলল, এক কাজ করো সাফি, ওমর মির্জার বাসার আশেপাশে আমাদের বিশ্বস্ত লোক পাহারায় বসাও। 24 ঘন্টা ওর প্রতিটা মুভমেন্টের উপরে কড়া নজর রাখার ব্যবস্থা করো। কে ওর বাসায় ঢুকছে আর কে বের হচ্ছে সব খবর আমার চাই। সুযোগ বুঝে না হয় ওমর মির্জাকে। শাওন তালুকদারের সেই পৈশাচিক এবং ভয়ঙ্কর হাসির শব্দে পুরো দোতলা বাড়িটা যেন কেঁপে উঠল। সাফিওস বসের সেই হাসির অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে এক শয়তানি হাসি দিল। অমর মির্জার পুরো পরিবারকে শেষ করে দেওয়ার এক ভয়ঙ্কর হক এখন এই অন্ধকার ঘরে তৈরি হচ্ছে। শহরের এক অভিজাত এলাকার অন্ধকার গলির ভেতরে এক গোপন ও সুরক্ষিত কক্ষ। চারপাশটা একদম নিঝুম, কোনো বাইরের আলো বাতাস ঢোকার উপায় নেই। ঘরের ভেতর জ্বলছে টিমটিমে নীল আলো। সেই গোপন কক্ষের মাঝখানে এক গোল টেবিলকে ঘিরে বসে আছে অমর মির্জার বড় ছেলে আরিফ মির্জা এবং তার অত্যন্ত বিশ্বস্ত 3 বন্ধু। টেবিলের ওপর কিছু দামি ড্রিঙ্কস আর ফাইল ছড়ানো। আরিফ মির্জার চোখে মুখে ছটফটানি আর তীব্র ক্ষোভের আগুন স্পষ্ট। সে হাতের গ্লাসটা টেবিলে সজোরে আছাড় দিয়ে বন্ধুদের দিকে তাকালো। উত্তেজিত ও ক্ষিপ্ত গলায় বলল, আমার ক্ষমতা চাই, বুঝলি? ক্ষমতা। অনেক হয়েছে বাবার আড়ালে থাকা। ওই ওমর মির্জাকে আমার 2 চোখে আর সহ্য হচ্ছে না।
টেবিলের ওপাশে বসা আরিফের এক বন্ধু, যার নাম সাইমন, একটু ঝুঁকে এলো। শান্ত আরিফ, উনি তোর নিজের বাবা, দেশের প্রধানমন্ত্রী, ওনার বিরুদ্ধে এত ক্ষোভ কেন তোর? আরিফ একটু তাচ্ছিল্যের হাসি হাসলো। তার সেই হাসিতে নিজের বাবার প্রতি চরম ঘৃণা প্রকাশ পেল। বাবা? ওহ প্লিজ, তোরা চিনিস না ওনাকে। ওই মানুষটা কতটা খারাপ তা আমি খুব ভালো করে জানি, নিজের চোখ দিয়ে দেখেছি। শুধু টাকা আর ক্ষমতার জন্য ওই মানুষটা সবকিছু করতে পারে। খুন থেকে শুরু করে হীরা পাচার, এমন কোনো নোংরা কাজ নেই যা ও করতে পারে না। ওনার এই ক্ষমতার লোভ আমাদের পুরো পরিবারকে ধ্বংসের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। আরিফের আরেক বন্ধু রাজীব এবার কপালে ভাঁজ ফেলে কথা বলল। কিন্তু আরিফ, ওনার তো বিশাল সিনক্রিটেড। আশিক রহমান, সাইমন ভাইয়ার মতো বিপজ্জনক লোক ওনার পার্টনার। ওনার হাত থেকে তুই ক্ষমতা কিভাবে কেড়ে নিবি? আরিফ সোফায় হেলান দিয়ে এক কুড় ও আত্মবিশ্বাসী হাসি হাসল। ওনার পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। আমি ওনার ওই অবৈধ সাম্রাজ্য আর ক্ষমতার ছেয়া দুটোই আমার নিজের নামে করতে চাই। ওনার সমস্ত গোপন হীরা আর বিজনেসের ফাইল আর বর্ডারে চালানের খবর আমি জোগাড় করেছি। সময় আসুক, নিজের বাবাকেই এমন চাল চালবো যে ওনার আর পালানোর পথ থাকবে না। আরিফ মির্জা এবং তার বন্ধুরা যখন নিজের বাবার পতন ঘটানোর এই ভয়ঙ্কর ষড়যন্ত্র করছিল, তখন তারা কেউ জানতো না যে অমর মির্জার শত্রু শাওন তালুকদার অলরেডি ওনার বাড়ির ওপর নজর রাখছে। আর বাড়ির ভেতরে জীবন মাহমুদ এক এক করে সবার গোপন রূপের সন্ধান পেয়ে যাচ্ছে। মির্জা পরিবারের ভেতরে আগুন এবার আরো স্পষ্ট হয়ে উঠল। আজকে অমর মির্জার ড্রয়িং রুমে আবার এক জরুরি মিটিং বসেছে। যথারীতি তার দুই পুরনো বন্ধু ও বিজনেস পার্টনার আশিক রহমান এবং সাইমন ভুঁইয়া সেখানে উপস্থিত হয়েছেন। তিনজন মিলে সোফায় বসে তাদের অন্ধকার অপরাধ জগতের ব্যবসা অর্থাৎ অবৈধ হীরা পাচার নিয়ে গম্ভীর আলোচনা শুরু করলেন ম্যানেজার কুদ্দুস মিয়ার ইশারায়। জীবন মাহমুদ দ্রুত রান্নাঘর থেকে চা ও নাস্তা রেডি করে নিয়ে এলো। টেবিলে নাস্তা সাজিয়ে দেওয়ার পর সে আর আগের মতো ভুল করলো না, বরং সে খুব চতুরতার সাথে অমর মির্জা ঠিক পেছনে দেয়াল ঘেঁষে একদম শান্ত হয়ে দাঁড়িয়ে রইল, যেন সে এক জড় পদার্থ। কিন্তু তার কান দুটো ছিল পুরোপুরি খোলা। সে অত্যন্ত মনোযোগ দিয়ে তিন বন্ধুর প্রতিটা কথা শুনতে লাগলো। অমর টেবিলে হাত চাপড়ে রাগী গলায় বলল, ওই শাওন তালুকদার দিন দিন আমাদের পথের কাটা হচ্ছে রে। বর্ডারে চালানে যেভাবে নাক গলাচ্ছে, ওকে এবার চিরতরে শেষ করে দেওয়া উচিত। ও বেঁচে থাকলে আমাদের শান্তি নেই। হ্যাঁ ওমর, তুই একদম ঠিক বলেছিস। আমিও একমত। শাওনকে দুনিয়া থেকে সরিয়ে না দিলে আমাদের এই হীরার বড় সিন্ডিকেটটা টিকিয়ে রাখা যাবে না। ওর রক্ত আমাদের দেখতেই হবে। কিন্তু এবারও চিকনকরণের আশিক রহমান আর তার গম্ভীর চোখে সবার দিকে তাকালেন এবং নিজের ভিন্ন মত প্রকাশ করলেন। না ওমর, সাইমন, আমি তোমাদের সাথে একমত হতে পারলাম না। শাওন তালুকদারকে মারার কোনো প্রয়োজন নেই, বরং আমাদের উচিত ওর থেকে একটু দূরত্ব বজায় রেখে চলা। লোকটা বড্ড বিপজ্জনক। আর তাছাড়া কাউকে মেরে ফেললেই তো আর সব সমস্যার সমাধান হয়ে যায় না। আশিকের মুখে শত্রুর প্রতি এমন নরম সুর শুনে অমর মির্জা চরম বিরক্ত হলেন। তার চোখের দৃষ্টি হিংস্র হয়ে উঠল। সোফায় সোজা হয়ে বসে চিৎকার করে বলল, কি বললি আশিক তুই? আমার এত পুরনো বন্ধু হয়ে আজ ওই কুত্তা শাওন তালুকদারে বাঁচাতে চাচ্ছিস? তোর উদ্দেশ্য কি? না ওমর, ভুল বুঝিস না। আমি একে বাঁচাতে চাচ্ছি না। আমি বলতে চাইতেছি, সে তোর মতো করে বিজনেস করুক, আমরা আমাদের মতো করে করি। শুধু শুধু ঝামেলা বাড়িয়ে লাভ কি? এই নিয়ে তাদের মধ্যে আরও কিছুক্ষণ তর্ক বিতর্ক হলো। আশিক কোনোভাবেই শাওনকে মারার পক্ষে সায় দিলেন না। শেষমেশ কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই এদিনের মতো কথা শেষ করে আশিক রহমান ও সাইমন ভুঁইয়া মির্জা বাড়ি থেকে বিদায় নিলেন। তারা চলে যাওয়ার পর পুরো ড্রয়িং রুম ফাঁকা হয়ে গেল। অমর মির্জা তখনও সোফায় বসে একা একা রাগে ফুঁসছিলেন। জীবন ধীর পায়ে ওমরের সামনে এসে চায়ের খালি কাপগুলো ট্রেটিতে তুলতে লাগলো। চারপাশটা নীরব দেখে জীবন এবার মুখ খোলার সাহস করলো। স্যার, একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? কি বলবি বল। স্যার, আপনার এই বন্ধু আশিক সাহেব, ওনাকে দেখে মনে হয় না উনি আপনার ভালো চান।
জীবনের মুখে এমন এক অদ্ভুত ও আকস্মিক কথা শুনে অমর মির্জা চরম চমকে গেলেন। একজন সাধারণ গ্রামীণ কাজের ছেলের মুখে এত বড় রাজনৈতিক ও ব্যক্তিগত মন্তব্য তিনি আশা করেননি। কি তুই তুই এসব কি বলছিস? তুই কিভাবে বুঝলি যে আশিক আমার ভালো চায় না? আমি মানুষের চোখ পড়তে পারি স্যার। কাপে চা দেওয়ার সময় আমি ওনার চোখের ভেতরে চাহনি দেখেছিলাম। যে মানুষটা আপনার সবচেয়ে বড় শত্রু, যে আপনাকে মারার সুযোগ খুঁজছে, ওনার মতো বন্ধু হয়ে আশিক সাহেব সেই শত্রুকে মারতে চান না, বরং ওনাকে বাঁচিয়ে রাখতে চান। এটার মধ্যে আপনি কোনো রহস্যের গন্ধ পাচ্ছেন না স্যার? ওনার মনে নিশ্চয়ই অন্য কোনো কালো মেঘ জমেছে। জীবনের এই তীক্ষ্ণ যুক্তিযুক্ত কথাগুলো তীরের মতো গিয়ে বিঁধল তা অমর মির্জার মাথায়। তিনি সোফা থেকে উঠে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইলেন। নিজের মাথায় হাত দিয়ে তিনি ভাবলেন, আসলেও তো আশিক কেন শাওনের পক্ষে এত সাফাই গাইছে? হ্যাঁ, তোর কথা তো একদম ঠিক রে জীবন। ও কথাগুলো কেমন যেন সন্দেহজনক, কিন্তু ও তো আমার অনেক পুরাতন বন্ধু। জীবনের অর্ধেকটা সময় একসাথে পার করলাম, কেন ও আমার সাথে বেইমানি করবে? স্যার, টাকার নেশা বড্ড বেশি খারাপ জিনিস। এই টাকার জন্য মানুষ নিজের রক্তকেও ভুলে যায়। টাকার জন্য মানুষ সব করতে পারে স্যার। পুরনো বন্দুক তো ওনার কাছে এখন তুচ্ছ হতেও সময় লাগবে না। অমর মির্জা জীবনের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। এই ছেলের বয়স কম, দেখতে গাইয়া আর সাদাসিধা, কিন্তু তার বুদ্ধির ধার তো কোনো বড় মাফিয়ার চেয়ে কম নয়। অমরের মনের ভেতর জীবনের প্রতি এক অদ্ভুত বিশ্বাস আর ভালো লাগা তৈরি হলো। তুই ঠিকই বলছিস। তোকে দেখে যত সাদা সিধা আর বোকা মনে হয়, তুই আসলে তেমন না রে জীবন। তোর বুদ্ধি তো মারাত্মক। তোকে আমার বড্ড ভালো লেগে গেছে। আজ থেকে তুই আর শুধু ঘরের কাজ করবি না, তুই সবসময় আমার সাথে থাকবি, আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো। কি থাকবি তো? আপনি যেভাবে রাখবেন স্যার, আমি ওভাবেই থাকবো। আপনার নুন যখন খেয়েছি, আপনার সাথেই থাকবো। জীবন মনে মনে এক পৈশাচিক আনন্দ পেল। সে অমর মির্জার একদম কাছাকাছি পৌঁছে গেছে। এখন এই অপরাধের সাম্রাজ্যকে ভেতর থেকে ভাঙা তার জন্য আরো সহজ হয়ে গেল। পরদিন সকালবেলা অমর মির্জা একটি অত্যন্ত জরুরি মিটিংয়ে যাওয়ার জন্য তৈরি হলেন, কিন্তু ঠিক সময় তার ব্যক্তিগত ড্রাইভার অসুস্থতার কারণে আসতে পারল না। অমর মির্জা বেশ চিন্তিত হয়ে ড্রয়িং রুমে পায়চারি করছিলেন। এমন সময় সেখানে জীবনকে দেখে তিনি ডাক দিলেন। জীবন, শোন তো, আজ আমার ড্রাইভার আসেননি। তুই কি গাড়িটা চালাতে পারিস রে? পারি স্যার। গ্রামে থাকতে এক বড় সাহেবের গাড়ি চালিয়েছিলাম কিছুদিন, লাইসেন্সও আছে আমার। বাহ, চমৎকার। আসলেই তুই আজ থেকে আমার পার্সোনাল ড্রাইভার। চল, আজ তুই আমাকে অফিসে নিয়ে যাবি। গাড়ি বের কর দ্রুত। জীবন আর দেরি না করে গ্যারেজ থেকে দামি কালো গাড়িটি বের করে নিয়ে এলো। অমর মির্জা পেছনের সিটে গিয়ে বসলেন। গাড়িটি মির্জা হাউসের বিশাল গেট পেরিয়ে রাজকীয় ভঙ্গিতে শহরের মূল রাস্তায় গিয়ে পড়ল। অন্যদিকে মির্জা হাউসের আশেপাশে ওত পেতে থাকা শাওন তালুকদারের গুপ্তচর এই সুযোগটি হাতছাড়া করল না। সে দ্রুত ফোন বের করে শাওন তালুকদারকে পুরো খবরটি জানিয়ে দিল যে অমর মির্জা আজ মাত্র একজন নতুন ড্রাইভারকে নিয়ে বডিগার্ড ছাড়া বের হয়েছে। খবর পেয়ে শাওন তালুকদার তার গ্যাংয়ের সবচেয়ে খতরনাক 4 জন শুটারকে তখনই নির্দেশ দিল অমর মির্জাকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য। জীবন খুব সাবধানে গাড়ি চালাচ্ছে, তা আর পেছনের সিটে বসে অমর মির্জা ফোনে তার বিজনেসের কিছু জরুরি কাজ করছেন। চারপাশের পরিবেশটা হঠাৎ করেই কেমন যেন থমথমে হয়ে উঠল। হঠাৎ বিকট শব্দে 4টি মোটর বাইক জীবনের গাড়ির চারপাশটা ঘিরে ধরল। তারা অত্যন্ত দ্রুত গাড়িতে এসে গাড়ির একদম সামনে আড়াআড়িভাবে বাইক দাঁড় করিয়ে দিল। জীবন বাধ্য হয়ে সজোরে ব্রেক কষল। ফোনের ওপর থেকে চোখ তুলে বেশ অবাক ও রাগী গলায় বলল, কি হলো জীবন? গাড়ি থামালে কেন? কেরা এরা? অমর মির্জা কিছু বুঝে ওঠার আগেই বাইক থেকে 4 জন মুখোশধারী সশস্ত্র গুন্ডা নেমে এলো। তাদের একজন হাতের ভারী লোহার রড দিয়ে গাড়ির পেছনের জানালার কাঁচটা এক আঘাতে ভেঙে চুরমার করে দিল। এরপর তারা লক খুলে অমর মির্জাকে টেনে হিঁচড়ে গাড়ি থেকে রাস্তায় নামালো। নেমেই তারা অমর মির্জাকে এলোপাথারি লাথি ও কিল ঘুষি মারতে শুরু করলো। জীবন তখনও গাড়ির ভেতরের সিটেই বসা।
সে পুরো পরিস্থিতি ঠান্ডা মাথায় পর্যবেক্ষণ করছিল। গুন্ডারা অমর মির্জাকে মাটিতে ফেলে নির্মমভাবে মারছে। অমর মির্জা রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থেকেও তার ক্ষমতার দম্ভ ছাড়লেন না। অমর চিৎকার করে যন্ত্রণায় কোকাতে কোকাতে বলল, তোদের এত বড় সাহস, তোদের কাউকে আমি আস্ত ছাড়বো না। তোরা কার লোক বল, কে পাঠিয়েছে তোদের? কিন্তু লোকগুলো কোনো কথা বলল না। তারা সম্পূর্ণ নীরব থেকে নিজেদের কাজ শেষ করতে চাইলো। তাদের নেতা কোমরের চামড়ার খাপ থেকে একটি কালো রঙের চকচকে পিস্তল বের করলো। সে অমর মির্জার কপাল বরাবর বন্দুক তাক করে ট্রিগারে আঙুল ছোঁয়ালো। ঠিক তখনই সে গুলি চালাতে যাবে, ঠিক তখনই জীবন বজ্র গতিতে গাড়ি থেকে নেমে এলো। গাড়ি ডিকি থেকে আগে থেকে তুলে রাখা একটি লোহার রড তার হাতে। জীবন এক মুহূর্ত সময় নষ্ট না করে পেছন থেকে এসে শুটারের হাতের ওপর রড দিয়ে সজোরে আঘাত করলো। তীব্র ব্যথায় শুটারের হাত থেকে পিস্তল ছিটকে রাস্তায় গিয়ে পড়ল এবং সে মাটিতে লুটিয়ে পড়ল। বাকি 3 গুন্ডা কিছু বুঝে ওঠার আগেই জীবন বাঘের মতো তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। সে হাতের রড দিয়ে নিখুঁত ও ভয়ানকভাবে বাকিদের হাত পায়ে পেটাতে লাগলো। জীবনের মারের গতি আর শক্তির সামনে ওই পেশাদার শুটাররা টিকতে পারল না। একের পর এক রডের আঘাত তারা ছিটকে রাস্তার ওপর পড়ে ব্যথায় চিৎকার করতে লাগলো। এই সুযোগে মাটিতে পড়ে থাকা অমর মির্জা দ্রুত হামাগুড়ি দিয়ে রাস্তার ছিটকে পড়া পিস্তলটি তুলে নিলেন। অমরের চোখ তখন রাগে ও প্রতিশোধের আগুনে লাল হয়ে গেছে। তিনি সোজা হয়ে দাঁড়িয়ে পিস্তলটি গুন্ডাদের দিকে তাক করলেন। ঠ্যাং 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 পরপর 3টি গুলির শব্দ পুরো এলাকা প্রকম্পিত হলো। জীবন যে 3 জনকে রড দিয়ে পিটিয়ে মাটিতে ফেলেছিল, অমর মির্জা তাদের বুকে ও মাথায় গুলি করে ঘটনাস্থলেই মেরে ফেললেন। শুধু একজন গুন্ডা যে জীবনের প্রথম আঘাতে মাটিতে পড়েছিল, সে তখনও বেঁচে ছিল এবং ভয় কাঁপছিল। অমর মির্জা তার সামনে গিয়ে দাঁড়িয়ে জ্বলন্ত চোখে তাকালেন। জীবন অমরের পাশে গিয়ে শান্তভাবে দাঁড়ালো। অমর মির্জা সেই বেঁচে থাকা লোকটির দিকে পিস্তল তাক করে গম্ভীর ও নিষ্ঠুর গলায় বললেন, যা শালা, তোকে আজ মারলাম না, তোকে যে পাঠিয়েছে সেই কুত্তা শাসন তালুকদারকে গিয়ে খবরটা দিস। অমর মির্জাকে মারা এত সহজ না। অমর মির্জা এখনো বাঘের মতো বাঁচে। আর যা, পালা এখান থেকে। রক্তাক্ত ও আতঙ্কিত গুন্ডাটি আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে ল্যাংচাতে নিজের বাইক নিয়ে কোনো মতে প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে গেল। রাস্তায় তখন 3টি লাশ পড়ে আছে। অমর মির্জা হাতের পিস্তলটি নামিয়ে জীবনের দিকে তাকালেন। জীবনের সাহসিকতা আর এই অবিশ্বাস্য ফাইটিং স্কিল দেখে অমরের চোখ বিস্ময়ের চরক গাছ। এই সাধারণ ছেলেটি আজ না থাকলে তিনি এতক্ষণে লাশে পরিণত হতেন। অমর মির্জা নিজের রাজকীয় বেডরুমের সোফায় একা বসে আছেন। পুরো ঘর অন্ধকার, শুধু তার হাতের জ্বলন্ত সিগারেটের লাল আলোটা অন্ধকার ঘরটায় মৃদু আলো ছড়াচ্ছে। তিনি একের পর এক সিগারেট খাচ্ছেন আর ধোয়ার দিকে তাকিয়ে আজ দুপুরে সেই ভয়ানক ঘটনার কথা ভাবছেন। এমন সময় দরজায় আলতো টোকা দিয়ে জীবন মাহমুদ ঘরে প্রবেশ করলো, আর হাতে একটা ট্রে, যাতে ধোয়া ওঠা গরম কফি। সে খুব সাবধানে টেবিলের ওপর কফির মগটা নামিয়ে রাখল। অমর মির্জা হাতে সিগারেটটা অ্যাস্ট্রেতে নিভিয়ে জীবনের দিকে তাকালেন। ওনার ঠোঁটের কোণে এক রহস্যময় ও তৃপ্তির মুচকি হাসি ফুটে উঠল। কফির মগটা হাতে নিয়ে জীবনের দিকে গম্ভীর চোখে তাকিয়ে বলল, তোকে যত সহজ সরল আর সাধারণ ভেবেছিলাম, তুই আসলে এত সহজ নস রে জীবন। আজ যদি তুই ওই সময়ে রডটা নিয়ে ওভাবে না ঝাঁপিয়ে পড়তিস, তবে অমর মির্জা আজ মাটির নিচে থাকতো। আজ তুই আমার জীবন বাঁচালি। আজ থেকে তুই বাড়িতে তুই আর কোনো সাধারণ চাকর বা ড্রাইভার নোস। আজ থেকে তুই আমার সবচেয়ে বিশ্বস্ত লোক। জীবন হাত দুটো সামনে গুটিয়ে খুব শান্ত ও বিনীতভাবে অমরের দিকে তাকালো। তার চোখের মণি দুটো এই অন্ধকারেও চকচক করে উঠল। ধন্যবাদ স্যার। তবে একটা কথা বলি, এই দুনিয়ায় সবাইকে এত সহজে বিশ্বাস করবেন না। আপনার চারপাশের সবাই কিন্তু সঠিক লোক হয় না। অনেক সময় সবচেয়ে কাছের মানুষটাই সবচেয়ে বড় বেইমানি করে বসে। অমর মির্জা জীবনের এমন গভীর কথা শুনে উচ্চস্বরে হা হা করে হেসে উঠলেন। জীবনের পিঠে হাত চাপড়ে তিনি বেশ আত্মবিশ্বাসী গলায় বললেন,
আমি মানুষ চিনতে ভুল করি না রে জীবন, তোকে আমি চিনে ফেলেছি। তোর এই সততা আর সাহসের উপর আমার পুরো ভরসা আছে। শোন জীবন, আমার শুধু উপরের এই রাজনীতির আলো ঝলমলে জগৎটাই সব না, আমার আরো একটা অন্ধকার জগৎ আছে। আজ থেকে আমার সাথে তুই সেই আন্ডার ওয়ার্ল্ডের বা পাতাল জগতে কাজ করবি, আমার হয়ে বড় বড় ঢিল সামলাবি, আমার ছায়া হয়ে থাকবি। কিরে জীবন, করবি তো আমার হয়ে এই কাজ? জীবনের মনের ভেতর তখন এক বিশাল জয়ের উল্লাস। সে তো এটাই চেয়েছিল। অমর মির্জার সে অন্ধকার অপরাধের সাম্রাজ্যের মূল চাবিকাঠি এখন তার হাতে আসতে চলেছে। সে তার মাথাটা সামান্য নিচু করে এক ক্রূর ও গোপন মুচকি হাসি হাসল, যা অমর মির্জা দেখতে পেলেন না। জি স্যার, করব। আপনি যখন আমার উপর এত ভরসা করেছেন, আমি আপনার হয়ে যে কোনো কাজ করতে রাজি আছি। আপনার আদেশেই আমার শেষ কথা। চমৎকার! আগামীকাল বর্ডারে আমার হীরার একটা বড় চালান আস, তোকে দিয়েই আমি এই আন্ডারওয়ার্ল্ডের প্রথম কাজটা শুরু করব। তৈরি থাকিস? জীবন মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেল। সে ঘরের বাইরে এসে করিডোরে দাঁড়ালো। এখন সে শুধু অমর মির্জার ঘরের কাজের লোক নয়, সে এখন দেশের সবচেয়ে বড় হীরা মাফিয়ার আন্ডারওয়ার্ল্ডের প্রধান বিশ্বস্ত সঙ্গী। গেমটা এখন পুরোপুরি জীবনের নিয়ন্ত্রণে চলে এসেছে। বিকেলের মিষ্টির রোদ তখন স্নান হয়ে আসছে। জীবন মাহমুদ বাগানের পাইপ দিয়ে খুব শান্ত মনে ফুল গাছগুলোতে পানি দিচ্ছিল। আগের সেই ছেঁড়া জামা এখন আর তার গায়ে নেই। অমর মির্জার বিশ্বস্ত লোক হওয়ার পর তার পোশাকে ও চালচলনে এখন একটা মার্জিত ভাব এসেছে। ঠিক তখনই দোতলার বারান্দায় এসে দাঁড়ালো আরোহী মির্জা। তার হাতে কফির মগ। সে ওপর থেকে রেলিংয়ে হেলান দিয়ে জীবনের কাজ করা খেয়াল করছিল। আজ কয়েকদিন ধরে সে লক্ষ্য করেছে এই ছেলেটা আসার পর থেকে তাদের বাগানটা যেন আগের চেয়েও অনেক বেশি সুন্দর আর সতেজ হয়ে উঠেছে। আরোহীর রাগ আর অহংকার কিছুটা কমলেও গলার সুর এখনো বেশ চড়া। বারান্দা থেকে উঁচু গলায় ডাক দিয়ে বলে, এই ছেলে, ওই যে ডান পাশে টবের গাছগুলোতে বেশি পানি দিও না। ওইগুলো বিদেশি অর্কিড আর সাকুল্যান্ড। বেশি পানি দিলে কিন্তু গাছের চারাগুলো পচে মারা যাবে। জীবন পানির পাইপটা একটু নিচু করে ওপরের দিকে তাকালো। আরোহীকে দেখে এসে চট করে মাথা নোয়ালো এবং মুখে সেই চিরচেনা বিনয়ী ভাবটা ফুটিয়ে তুলল। আদাব ছোট আপামনি, আসলে আমি এই গাছের জাতটা চিনি। এটা তো বেশি পানি সহ্য করতে পারে না, তাই অল্প করেই দিচ্ছিলাম। তবে আপনি যখন বললেন আর ভুল হবে না, আমি সাবধানে রাখবো। আরোহী মনে মনে বেশ অবাক হলো। সে ভেবেছিল এই গ্রাম্য ছেলেটা বিদেশি দামি গাছের কি বোঝে, কিন্তু জীবনের মুখে গাছের জাত চিনি শুনে তার ভেতরের অহংকারে একটু ধাক্কা লাগলো। সে কফিতে চুমুক দিয়ে নিজের সুর কিছুটা নরম করলো। ও আচ্ছা, জানো তাহলে তো ভালোই। এখন থেকে একটু দেখে শুনে পানি দিবে। এগুলো আমার খুব প্রিয় গাছ, একটাও যেন নষ্ট না হয়, খেয়াল রেখো। আচ্ছা ম্যাম, একদম চিন্তা করবেন না। আপনার প্রিয় গাছগুলোর যত্ন আমি নিজের চেয়েও বেশি নিব। জীবনকে আচ্ছা ম্যাম বলতে শুনে আরোহীর ঠোঁটের কোণে অজান্তেই সামান্য একটু হাসির রেখা ফুটে উঠল। যে ছেলেটাকে সে প্রথম দিন গাইয়া আনকালচার্ড বলে থাপ্পড় মেরেছিল, সেই ছেলেটার শান্ত আর গোছানো স্বভাব তাকে ভেতরে ভেতরে একটু হলেও প্রভাবিত করতে শুরু করেছে। আরোহী বারান্দা থেকে ঘরের ভেতরে চলে গেল, আর জীবন আবার মুচকি হেসে গাছের গোড়ায় পানি দেওয়ায় মনোযোগ দিল। সে মনে মনে ভাবলো, বাড়ির ভেতরে যখন ভালোবাসার আর বাইরের দিকে যখন অপরাধের জাল দুটোই একসাথে বিছানো হচ্ছে, তখন এই মির্জা বাড়ির ভবিষ্যৎ কোন দিকে যায় সেটাই এখন দেখার বিষয়। একই দিন রাতে আরিফ মির্জা আবারও তার সেই গোপন কক্ষে বন্ধুদের সাথে এক জরুরি বৈঠকে বসলো। দুপুরের দিকে তার বাবার ওপর হওয়া হামলার খবর সে ততক্ষণে পেয়ে গেছে। ঘরের ভেতরে থমথমে নীল আলোয় আরিফের মুখটা রাগে আর সন্দেহে কুঁচকে ছিল। সে অস্থিরভাবে ঘরের মধ্যে পায়চারি করছিল। তার বন্ধু সায়েম সোফায় বসে কপালে ভাঁজ ফেলে কথা শুরু করলেন। আরিফ, দুপুরের ঘটনাটা শুনলি? বড় সাহেবের উপর তো প্রকাশ্যে রাস্তায় হামলা হয়েছে। চারজন শুটার ওনাকে ঘিরে ধরেছিল। আরিফ মির্জা হঠাৎ থমকে দাঁড়িয়ে সাইমনের দিকে তাকালো। তার চোখে তখন
এক তীব্র ক্ষোভ ও রহস্যের আভাস। হ্যাঁ শুনেছি কারা জানি বাবার ওপর হামলা করেছে, কিন্তু আমার অবাক লাগছে এটা ভেবে যে বুড়োটা এত কিছুর পরও বেঁচে ফিরল কিভাবে। যেখানে 4 জন পেশাদার শুটার ছিল সেখানে ওনার তো আজই শেষ দিন হয়ে যাওয়ার কথা ছিল। টেবিলের ওপাশ থেকে রাজীব একটু ঝুঁকে এসে নিচু স্বরে বলল, আমি খবর নিয়েছি আরিফ, তোর বাবা নাকি একা ছিলেন না, ওনার সাথে নাকি এক নতুন ড্রাইভার ছিল। সেই ছেলেটা নাকি লোহার রড দিয়ে একা 4 জন শুটারের উপর ঝাঁপিয়ে পড়েছিল। ও একাই পুরো গেমটা উল্টে দিয়েছে। ধুর, ওনার নতুন কাজের ছেলেটা মাঝখান থেকে এসে সব বেচতে দিল। আমি তো ভাবছিলাম এবার বুঝি বুড়োটার চ্যাপ্টার ক্লোজ হবে আর পুরো ক্ষমতা আর হীরা বিজনেস আমার হাতে চলে আসবে। কিন্তু নতুন ছেলেটা কে, কোথা থেকে এলো ও? ছেলেটার নাম নাকি জীবন। বড় সাহেব নাকি এখন ওকে ওনার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়েছে, ওনার ছায়ার মতো থাকে। আরিফ মির্জা কিছুক্ষণ চুপ করে রইল। তার ক্রূর মগজে তখন নতুন এক ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছিল। সে এক কুৎসিত হাসি হেসে বন্ধুদের দিকে তাকালো। হামলাটা কে করছে তা আমি ভালো করেই বুঝি। এই কাজ নির্ঘাত ওই শাওন তালুকদারের। শাওন আর বাবার এই কামড়াকামড়ির মাঝেই আমাকে ফায়দা তুলতে হবে। আর ওই নতুন ছেলেটা জীবন, ও যদি এতই সাহসী হয় তবে তাকে আমার দলে টানতে হবে। টাকার লোভ দেখালে এই দুনিয়ায় সব কাজের লোকই নিজের মালিকের পিঠে ছুরি মারে। জীবনকে আমি বাবার বিরুদ্ধে ব্যবহার করব। আরিফ মির্জা যখন নিজের বাবাকে শেষ করতে জীবনকে ঘুঁটি বানানোর ছক কষছিল, তখন সে জানতো না যে জীবন আসলে কার লোক এবং সে নিজেই এই মির্জা পরিবারকে ধ্বংস করার জন্য আড়াল থেকে চাল চালছিল। শহরের অন্য প্রান্তে একটি সুসজ্জিত ও সুরক্ষিত ভিআইপির ড্রয়িং রুম। ঘরের সোফায় বসে আছেন দেশের প্রভাবশালী রাজনৈতিক নেতা আবাদ সাহেব, যিনি অমর মির্জাকে সরিয়ে নিজে দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর। ওনার ঠিক সামনে সোফায় বসে আছেন হীরা মাফিয়া শাওন তালুকদার। দুপুরের ব্যর্থ হামলার খবর পেয়ে আবাদ সাহেব রাগে ফুঁসছেন। তিনি হাতের কাচের গ্লাসটা টেবিলের সজোরে নামিয়ে রেখে শাওন তালুকদারের দিকে তাকালেন। প্রচণ্ড ক্ষিপ্ত গলায় বললেন, ওই শালা উমর মির্জাকে তুই কেন মারতে পারছিস না শাওন? ও বেঁচে থাকতে তো আমি কোনোদিনও প্রধানমন্ত্রী হতে পারবো না। ক্ষমতার চেয়ারে ও বসে থাকলে আমার সব স্বপ্ন ধুলোয় মিশে যাবে। এত টাকা খরচ করে কি লাভ হলো? শাওন তালুকদার একটা দীর্ঘশ্বাস ফেলে কপালে হাত দিলেন। ওনার চোখে মুখেও তীব্র বিরক্তি আর রাগ। আবাদ ভাই, আমি কি কম চেষ্টা করতেছি? কিন্তু ওই ওমর মির্জা তো রুই মাছের জান, সহজে মরে না। কালকে দুপুরের অপারেশনের জন্য আমার গ্যাংয়ের বেস্ট 4 জন শুটারকে পাঠাইছিলাম, কিন্তু মাঝখান থেকে ওনার এক নতুন ড্রাইভার রড নিয়ে এসে পুরো গেমটাই উল্টাই দিছে। আমার 3 জন শুটার ওখানেই মারা গেছে, আর যে একজন বেঁচে ফিরিল ব্যর্থতার শাস্তি হিসাবে ওরেও আমি নিজ হাতে গুলি করে মেরে ফেলছি। আবাদ সাহেব সোফা থেকে উঠে দাঁড়িয়ে শাওন তালুকদারের একদম কাছাকাছি এসে নিচু ও নিষ্ঠুর গলায় বললেন, লোকাল গুন্ডা শুটার দিয়ে ওরে মারা যাবে না শাওন। এবার যদি দরকার হয় বাহির থেকে ইন্টারন্যাশনাল কোনো কিলার নিয়ে আসো, টাকা কোনো সমস্যা না। আমার শুধু উমর মির্জার লাশ চাই। শাওন তালুকদার তখন এক রহস্যময় হাসি হাসলেন। ওনার চোখে এক নতুন আশার আলো ফুটে উঠল। আবাদ ভাই, আমিও ওটাই ভাবতাছি। ইদানিং শুনতাছি আন্ডারওয়ার্ল্ডে নাকি নতুন এক দুর্দার্শ কিলার এসেছে, যার কোড নেম শ্যাডো। সে নাকি কাজ শেষ করার পরে কোনো প্রমাণ রাখেন। এতটাই প্রফেশনাল যে আজ পর্যন্ত ওরে কেউ সরাসরি দু চোখে দেখে নাই। আমি অলরেডি ওরে কন্ট্রাক্ট করার চেষ্টা করতেছি। ও রাজি হলে ওমর মির্জার বাঁচার আর কোনো রাস্তা থাকবে না। ওর সাথে জলদি কথা বলো। যেমনি হোক আমার উমর মির্জার লাশ চাই, ব্যাস, তাহলেই কেল্লা ফতে। তারা দুজনে যখন কিলার শ্যাডোকে হায়ার করার ষড়যন্ত্রে মেতে আছেন, তখন তারা কেউ জানেন না যে এই রহস্যময় কিলার শ্যাডো আসলে কে। রাত তখন প্রায় 12টা। চারপাশ একদম নিঝুম। মির্জা হাউসের বিশাল ছাদের এক কোনায় রেলিং ধরে একা দাঁড়িয়ে আছে জীবন মাহমুদ। আকাশের মেঘে ঢাকা চাঁদের দিকে তাকিয়ে সে গভীর কোনো চিন্তায় মগ্ন।
শীতল হাওয়া তার চুলগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে। তার চোখে শান্ত এক চাতুরী, যেন সে মনের ভেতর কোনো বিশাল দাবার ছক মেলাচ্ছে। ঠিক তখনই ছাদের দরজার দিকে হালকা পায়ের শব্দ হলো। আরোহী মির্জা ঘুমানোর আগে একটু খোলা হাওয়া খেতে ছাদে এসেছিল। হঠাৎ কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে সে কিছুটা থমকে গেল। চেনার পর সে ধীর পায়ে জীবনের দিকে এগিয়ে গেল। পেছন থেকে একটু ভারী ও কৌতূহলী কণ্ঠে বলল, জীবন, তুমি এত রাতে ছাদে কি করছো? জীবনও চমকে উঠল না। সে আকাশের দিকে তাকিয়ে থেকে এক অদ্ভুত শান্ত স্বরে পেছনে না ফিরেই উত্তর দিল, কিছু না ম্যাম, শুধু রাতের এই নীরবতায় অতীতের কিছু পুরনো হিসাব মিলাইতেছি। আরোহী জীবনের এই রহস্যময় কথাটার ঠিক অর্থ বুঝতে পারল না। একজন সাধারণ কাজের ছেলে বা ড্রাইভারের মুখে অতীতের হিসাব মেলানো শব্দটা তার কাছে বড্ড বেমানান লাগলো। সে জীবনের পাশে এসে রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো। অতীতের হিসাব মানে কি? তুমি কিসের হিসাব মেলাচ্ছ জীবন? তোমার গ্রামে কি কোনো ঝামেলা হয়েছিল? জীবন বুঝতে পারল সে নিজের আবেগে একটু বেশি বলে ফেলেছে। সে চট করে নিজের মুখাবয়ব স্বাভাবিক করলো এবং একটা সহজ হাসি দিয়ে কথা ঘুরিয়ে ফেললো। আরোহীর দিকে তাকিয়ে মাথা চুলকে বলল, আরে না ম্যাম, আপনি ভুল বুঝতেছেন। হিসাব মানে ওই আমাদের গ্রামের বাড়ির মুদি দোকানের বাকি খাতা হিসাব আর কি। আম্মা ফোন করে বলছিল ছোট ভাইয়ের নাকি স্কুলের ফিস দেওয়া বাকি। ওইসব ভাবছিলাম যে এই মাসের বেতনটা পাইলে একেবারে সব চুকাইয়া দিব। আরোহী জীবনের দিকে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল। জীবনের চোখে এখন সে অতি সাধারণ সরল গ্রামীণ যুবকের চাহনি, কিন্তু একটু আগে তার গলার স্বর অন্যরকম ছিল। আরোহী নিজের মনের খটকাটা ঝেড়ে ফেলে একটু হেসে দিল। ও, এই কথা। তোমার বেতনের জন্য চিন্তা করতে হবে না। বাবা তোমার উপর অনেক খুশি। কালকেই আমি বাবাকে বলে তোমার কিছু টাকা অ্যাডভান্স করে দিব। তোমার আম্মাকে পাঠিয়ে দিও। অনেক ধন্যবাদ ছোট আপামনি, আপনি দেখতে যতটা করা, আপনার মনটা আসলে অনেক ভালো। আরোহী জীবনের এই প্রশংসায় একটু লজ্জিত হলো। সে কফির মগটা শক্ত করে ধরে আকাশের দিকে তাকালো। আচ্ছা, অনেক রাত হয়েছে, এবার নিচে গিয়ে ঘুমাও। কাল তো আবার বাবার সাথে তোমাকে অনেক সকালে বের হতে হবে। গুড নাইট জীবন। জি ম্যাম, আপনিও ঘুমিয়ে পড়েন। গুড নাইট। আরোহী ছাদ থেকে নেমে যাওয়ার পর জীবনের মুখে সেই সরল হাসিটা মুহূর্তেই মিলিয়ে গেল। শহরের এক কোণে অবস্থিত ওমর মির্জার গোপন টর্চার গ্যাস সেল। চারপাশে দেয়ালে রক্তের দাগ, ওপরে জ্বলছে একটি মাত্র তীব্র লাল আলো। ঘরের মাঝখানে একটি কাঠের চেয়ারের সাথে শক্ত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে রানাকে। রানা আর কেউ নয়, ওমর মির্জার চিরশত্রু শাওন তালুকদারের আপন ছোট ভাই। দুপুরের হামলার প্রতিশোধ হিসেবে ওমর মির্জার লোকেরা রানাকে তুলে এনেছে। ওমর মির্জা নিজেই সেখানে উপস্থিত। ওনার হাতে একটি চাবুক আর পুরো শরীর ঘামে ভিজা। তিনি প্রচণ্ড জোরে রানাকে চাবুক দিয়ে আঘাত করতে লাগলেন। রানার সারা শরীর রক্তাক্ত হয়ে গেছে। চিৎকার করে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, শালা, তোদের সাহস তো কম না। তোরা আমার উপর হামলা করতে এসেছিস। আজ তোর ভাই তোকে বাঁচাতে আসবে। রানা ব্যথায় কোকাতে কোকাতে মুখ ভর্তি রক্ত নিয়ে ওমরের দিকে তাকিয়ে দাঁত কিরমির করলো। ওমর মির্জা, আমাকে ছেড়ে দে, না হয় আমার ভাই শাহন তালুকদার তোকে আর তোর পুরো পরিবারকে জ্যান্ত কবর দিবে, তোকেও শেষ করে দিবে। ওমর মির্জা রানার হুমকি শুনে পৈশাচিক ভঙ্গিতে উচ্চস্বরে হাসতে লাগলেন। ওনার হাসি যেন পুরো টর্চার সেলে প্রতিধ্বনিত হলো। ওই শাওন আমার পশমও ছিটতে পারবে না। তার আগে তাকে আমি নিজের হাতে শেষ করে দিব, আর তার শুটটা হবে তোকে দিয়ে। ওমর মির্জা যখন কোমর থেকে পিস্তল বের করছিলেন, ঠিক তখনই পাশে দাঁড়িয়ে থাকা আশিক রহমান অস্থির হয়ে উঠে দাঁড়ালেন। ওনার চোখ মুখে স্পষ্ট ভয়ের ছাপ। ওমর থাম, ও মরে যাবে এভাবে মারলে। ওরে ছেড়ে দে ওমর, এত বড় রিস্ক নিস না। আশিকের মুখে আবারও শত্রুপক্ষের জন্য এই নরম সুর শুনে ওমর মির্জা রাগে ফেটে পড়লেন। তিনি সোজা ঘুরে আশিকের বুকের ওপর বন্দুক তাক করলেন। ওনার চোখ দুটো হিংস্র হয়ে উঠল। দাঁত কিরমির করে চেঁচিয়ে বলল,
তুই কি আমার পক্ষে নাকি ওই শাওন তালুকদারের পক্ষে? আশিক, তুই বরাবর ওর হয়ে সাফাই গাইতাছিস কেন? তোর উদ্দেশ্যটা কি? আশিক রহমান একটু ঘাবড়ে গেলেন, কিন্তু নিজের মুখে ভয়ের ভাবটা চেপে রাখার চেষ্টা করলেন। আমি তোর পক্ষই উমর, আমি শুধু বললাম ওকে মারিস না। ও হীরা মাফিয়া শাওনের ভাই, ওরে মারলে পরে আমাদের কোনো বড় ক্ষতি হয়ে যেতে পারে, পুলিশ বা আন্ডারওয়ার্ল্ডের ঝামেলা বাড়বে। ঠিক তখনই সোফায় বসে থাকা ভারী শরীরের সাইমন ভুইয়া তার গম্ভীর গলায় কথা বলে উঠলেন। ঠান্ডা ও নিষ্ঠুর গলায় বলল, কি হবে? কিছুই হবে না ওমর, তুই ওদের মেরেই ফেল। শত্রুর বীজ জ্যান্ত রাখতে নেই, ওরে শেষ কর। ওমর মির্জা আশিকের দিকে তীব্র সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইলেন। জীবনের বলা সে কথাগুলো ওনার মাথায় বাজতে লাগলো। টাকার নেশা বড্ড খারাপ জিনিস স্যার। আশিক, তোকে আমার অনেক দিন ধরেই সন্দেহ হয়। মনে রাখিস, তুই যদি আমার সাথে কোনো বেইমানি করিস তবে তোকেও আমি এই ঘরের ভিতরে শেষ করে দিব। আশিক রহমান চুপ করে গেলেন। ওমর মির্জা আর এক মুহূর্ত সময় নষ্ট করলেন না। তিনি ঘুরে রানার কপাল বরাবর পিস্তল তাক করলেন। ঠ্যাং একটি মাত্র গুলির শব্দে রানার মাথাটা পেছনের দিকে ঝুলে পড়ল। চেয়ারের চারপাশটা রক্তে ভেসে গেল। ওমর মির্জা হাতের পিস্তলটা পকেটে পুরে ওনার প্রধান বডিগার্ড এবং সেখানে দাঁড়িয়ে থাকা জীবন মাহমুদের দিকে তাকালেন। জীবন, এর লাশটা বস্তায় ভরো, তারপর আজ রাতে লোক পাঠিয়ে লাশটা সোজা ওই শাওন তালুকদারের বাসার মেইন গেটের সামনে ফেলে দিয়া আয়। ও যেন বুঝতে পারে ওমর মির্জার সাথে লাগার ফল কি। জি স্যার, এখনই ব্যবস্থা করছি। জীবন মনে মনে এক ভয়ানক চাল চালল। সে লাশটা শাওনের বাড়ির সামনে এমনভাবে ফেলার পরিকল্পনা করলো যেন দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধটা এখনই শুরু হয়ে যায়। শেষ রাতে শাওন তালুকদারের গেটের সামনে যখন রানার রক্তাক্ত লাশটা পাওয়া গেল, তখন শাওনের পুরো সাম্রাজ্যে আগুন জ্বলে উঠল। শাওন তালুকদার তার আপন ছোট ভাই রানার এই নৃশংস মৃত্যু কোনোভাবেই সইতে পারল না। ড্রয়িং রুমে রানার রক্তাক্ত লাশটা দেখার পর থেকে সে পাগলের মতো হয়ে গেছে। রাগ, ক্ষোভ আর কান্নায় সে হাতের সামনে যা পাচ্ছে, দামি শোপিস, ফুলদানি, গ্লাস সব আছাড় মেরে মেঝেতে ভেঙে চুরমার করতে লাগলো। পুরো ঘর ধ্বংসস্তূপের পরিণত হলো। পাগলের মতো চিৎকার করে দাঁত কিরমির করে বলল, ওমর মির্জা, আমার কলিজার টুকরা বাইটারে তুই এভাবে মারলি, তোকে আমি শেষ করে দেব, তোকে আমি জ্যান্ত খবর দেব ওমর মির্জা। শাওন বুক কাঁপিয়ে কাঁদতে কাঁদতে সোফায় ধপ করে বসে পড়ল। ওনার চোখ তখন প্রতিশোধের আগুনে জ্বলছে। তিনি কাঁপানো হাতে পকেট থেকে একটি স্যাটেলাইট ফোন বের করলেন। অত্যন্ত গোপন ও সুরক্ষিত একটি আন্তর্জাতিক নাম্বারে তিনি কল দিলেন। বেশ কিছু সময় রিং হওয়ার পর ওপাশ থেকে কলটি রিসিভ হলো। কোনো শব্দ নেই, শুধু এক হিম শীতল নীরবতা। শাওন অত্যন্ত অস্থির ও মরিয়া হয়ে বলতে লাগলেন, হ্যালো হ্যালো শ্যাডো, আমার কথা শুনতে পারছো? আমি বাংলাদেশ থেকে বলতাছি, হীরা বিজনেসম্যান শাওন তালুকদার। হ্যালো। ঠিক তখনই ওপাশ থেকে এক অত্যন্ত গম্ভীর, ভারী এবং যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে উঠল। কিলার শ্যাডো সে তখন নিজের গোপন রুমে বসে ফোনটি রিসিভ করেছে। ভীষণ গম্ভীর ও ঠান্ডা গলায় বলল, টার্গেট কে? দেশের প্রধানমন্ত্রী ওমর মির্জা। ওরে শেষ করে দাও, ওরে দুনিয়া থেকে সরিয়ে দাও শ্যাডো, যত টাকা লাগে আমি তোমারে দিব। ফোনের ওপাশে শ্যাডো তার যান্ত্রিক কণ্ঠস্বরে বলল, ওমর মির্জাকে মারতে হলে আমার 15 কোটি টাকা চাই। দিব। 15 কোটি কেন, কাজ শেষ হলে আমি তোমাকে আরো বেশি দিব। তুমি শুধু ওর লাশটা আমাকে এনে দাও। টাকা রেডি রাখো, তবে আমার কাছে একটা প্ল্যান আছে। ওমর মির্জাকে ডাইরেক্ট না মেরে তার আশেপাশে থাকা তার শক্তিগুলোকে যদি আগে শেষ করে দেওয়া যায় তবে কেমন হয়? তার বিজনেস পার্টনার, তার বিশ্বস্ত লোক, এদের এক এক করে সরালে ওমর মির্জা একদম দুর্বল হয়ে যাবে। তখন সে নিজে এসে আপনার পায়ের নিচে পড়বে। শ্যাডোর মুখে এমন নিখুঁত ও ভয়ঙ্কর প্ল্যান শুনে শাওন তালুকদার তার চোখের জল মুছে এক পৈশাচিক উল্লাসে হাসতে লাগলেন। উচ্চস্বরে হেসে উঠে বলল, চমৎকার, তোমার বুদ্ধিটা আমার অনেক ভালো লেগেছে শ্যাডো, জাস্ট গ্রেট। তুমি এই প্ল্যান মতোই কাজ শুরু করে দাও। আমি এখনই তোমার অসফর অ্যাকাউন্টে অ্যাডভান্স টাকা পাঠাইয়া দিতাছি।
খট করে কলটা কেটে গেল। শাওন তালুকদার ফোনটা টেবিলে রেখে পাশে দাঁড়িয়ে থাকা তার ডান হাত সাফির দিকে তাকালেন। ওনার মুখে এখন এক পৈশাচিক ও হিংস্র হাসি। সাফির দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, খেলা শুরু হয়ে গেছে রে সাফি, খেলা শুরু হয়ে গেছে। এবার ওমর মির্জা বুঝবে শাওন তালুকদার কতটা ভয়ঙ্কর। অমর মির্জা ড্রয়িং রুমের বিশাল সোফায় বসে ল্যাপটপে তার বিজনেসের কিছু ডায়েরি কাজ করছিলেন। চারপাশটা বেশ শান্ত। এমন সময় আরোহী মির্জা ধীর পায়ে ওনার কাছে এলো। তার মনে অনেক দিন ধরে একটা পুরনো প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে অমরের পাশে বসে আলতো করে ওনার হাতটা ছুঁয়ে দিল। আচ্ছা বাবা, তোমার না এক খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল আশরাফ আঙ্কেল? ওনার একটা পরিবার ছিল আর একটা ছেলেও ছিল না? নাম যেন কি? হ্যাঁ, আরাফাত আহমেদ। ছোটবেলায় তো ওনাদের অনেক দেখতাম। ইদানিং ওনাদের সাথে কি তোমার কোনো যোগাযোগ আছে বাবা? ওনাদের আর দেখাই যায় না কেন? আরোহীর মুখে আশরাফ আঙ্কেল আর আরাফাতের নাম শুনতেই অমর মির্জার পুরো শরীর যেন এক মুহূর্তের জন্য জমে গেল। ওনার চোখের পলক স্থির হয়ে গেল। তবে তিনি দ্রুত নিজের ভেতরের অস্বস্তি আড়াল করে মুখে এক রাশ চরম দুঃখ ও শোকের ভাব ফুটিয়ে তুললেন। ওনার কণ্ঠস্বর ভারী হয়ে এলো। চোখে জল এনে অত্যন্ত দুঃখের ভান করে বলল, আর বলিস না রে মা, তোর সেই আশরাফ আঙ্কেল তো আর দুনিয়ায় বেঁচে নেই। এক ভয়ানক গাড়ি অ্যাক্সিডেন্টে তার স্ত্রী সহ পুরো পরিবার ওখানে মারা গেছে। আমি ওনাদের শেষ সময় একটু বাঁচাতে পারি নাই রে মা, বাঁচাতে পারিনি। এই কথাগুলো বলতে বলতে ওমর মির্জা দুই হাতে মুখ ঢেকে ডুকরে কেঁদে উঠলেন। ওনার এই কান্না দেখে আরোহীর মনটা ভেঙে গেল। সে দ্রুত ওনার কাঁধে হাত রেখে ওনাকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। শান্ত হ বাবা, কেঁদো না। যা হওয়ার তা তো হয়েই গেছে, এতে তোমার তো কোনো দোষ ছিল না। আচ্ছা বাবা, ওনাদের সেই ছেলেটা আরাফাত আহমেদ, ও তো এখন দেশের বাইরে পড়তে গিয়েছিল না? ও কোথায় এখন? অমর মির্জা চোখের জল মুছতে মুছতে একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওনার চোখের কোণে এক পলকের জন্য এক ক্রুর ও গোপন চাতুরি খেলে গেল, যা আরোহী দেখতে পেল না। হ্যাঁ রে মা, আমি শুনছিলাম ও পড়াশোনা করতে দেশের বাইরে গেছে, কিন্তু ওনাদের ওই দুর্ঘটনার পর আরাফাত আর কখনো দেশে ফিরে আসে নাই। আমি অনেক খোঁজার চেষ্টা করছি, কিন্তু পরে আর কোনো খবর পাইনি রে মা। ও হয়তো ওখানেই থিতু হয়ে গেছে, নয়তো আমাদের সাথে আর যোগাযোগ রাখতে চায় না। আরোহী তার বাবাকে আর বেশি আবেগী করতে চাইল না। সে অমরের মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে দাঁড়ালো। তুমি আর এটা নিয়ে বেশি ভেবো না বাবা, নিজের শরীরের যত্ন নাও। আমি রুমে যাচ্ছি, গুড নাইট। আচ্ছা মা, যা, গুড নাইট। আরোহী ড্রয়িং রুম ছেড়ে নিজের ঘরের দিকে চলে গেল। সে চলে যাওয়া মাত্রই অমর মির্জার মুখের সেই কান্নার অভিনয় আর দুঃখের ভাব কর্পূরের মতো উড়ে গেল। ওনার মুখটা এক মুহূর্তের ভয়ানক ও পৈশাচিক হয়ে উঠল। তিনি একটা দীর্ঘ ও ঠান্ডা শ্বাস ফেলে মনে মনে বললেন, আশরাফকে তো আমি নিজেই গাড়ি অ্যাক্সিডেন্ট করিয়ে সপরিবারে মেরে ফেলেছিলাম। ওনার সম্পত্তি আর হীরা বিজনেস একচ্ছত্র অধিকার পাওয়ার জন্য শুধু ওনার ছেলে আরাফাত আহমেদ দেশের বাইরে থাকায় বেঁচে গিয়েছিল। সে যদি কোনোদিনও ফিরে আসে, ওরে আমি জ্যান্ত রাখবো না। অমর মির্জা তার মনের ভেতরের এই কুৎসিত অন্ধকার সত্যটা চেপে রেখে আবার ল্যাপটপের স্ক্রিনে নিজের কাজে মনোযোগ দিলেন। রাত তখন 10টা। মেঘে ঢাকা আকাশের নিচে নিঝুম অন্ধকার রাস্তা। সাইমন ভুইয়া তার দামি মার্সিডিজ গাড়িতে চড়ে এক বিশাল হীরার ডিল ফাইনাল করে নিজের আলিশান বাসার দিকে ফিরছিলেন। পেছনের সিটে বসে তিনি টাকার বান্ডিল গুনছিলেন। হঠাৎ গাড়িটি সজোরে ব্রেক কষল। সাইমন সাহেব বিরক্ত হয়ে সামনের দিকে তাকালেন। রাস্তার ঠিক মাঝখানে একটি কালো স্পোর্টস বাইক আড়াআড়িভাবে দাঁড়িয়ে আছে। বাইকের ওপর হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ কালো কুচকুচে পোশাক এবং কালো মুখোশ পরা এক রহস্যময় ব্যক্তি। তার এক হাতে জ্বলন্ত সিগারেট, যার লাল আলোটা অন্ধকারের মাঝে ঠিক ঠিক করছে। গাড়ির জানালা নামিয়ে রেগে চেঁচিয়ে বলল, এই কে রে তুই? রাস্তার মাঝখানে বাইক দাঁড় করে রেখেছিস কেন? সর এখান থেকে। সাইমন সাহেব বেশ কয়েকবার জোরে জোরে ডাকলেন, কিন্তু এই অবয়বটির কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। সে শান্ত মনে সিগারেট টেনেই চলল। বিরক্ত হয়ে সাইমন তার পার্সোনাল ড্রাইভারকে বললেন,
যা তো ওরে ধাক্কা দিয়ে রাস্তা থেকে সরা। ড্রাইভার গাড়ি থেকে নেমে হনহন করে ওই কালো পোশাক পরা লোকটির দিকে এগিয়ে গেল, কিন্তু সে লোকটিকে স্পর্শ করার জন্য হাত বাড়াতেই ফস একটা সাইলেন্সার লাগানো পিস্তলের নিস্তব্ধ কিন্তু ভয়ানক শব্দ হলো। কিন্তু বুঝে ওঠার আগেই ড্রাইভারের কপাল ফুটো করে একটা বুলেট ওপাশে চলে গেল। ড্রাইভারটি এক মুহূর্তের মধ্যে নিথর হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। গাড়ির ভেতর বসে এই দৃশ্য দেখে সাইমন ভুঁইয়ার কলিজা শুকিয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে গাড়ি থেকে নেমে 2 পা পিছিয়ে গেলেন। ভয়ে চিৎকার করে কাঁপানো গলায় বলল, কে কে তুই? কে চাস আমার কাছে? মুখোশধারী লোকটি হাতের সিগারেটটা মাটিতে ফেলে বুট জুতো দিয়ে পিষে দিল। তারপর অত্যন্ত হিমশীতল ও গম্ভীর গলায় বলল, আমি শ্যাডো, দ্য ব্ল্যাক শ্যাডো। এই নামটা শোনা মাত্রই সাইমন ভুঁইয়ার পায়ের তলা থেকে মাটি সরে গেল। আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে ভয়ানক, নিখুঁত এবং নির্মম কিলার হলো এই শ্যাডো। সে জানে এই লোকের সামনে পড়ার অর্থ হলো মৃত্যুর পরোয়ানা হাতে পাওয়া। অন্যদিকে মির্জা হাউসের ভেতর তখন অন্য এক পরিস্থিতি। রাত 11টার দিকে আরোহী মির্জার হঠাৎ প্রচণ্ড জ্বর এলো। সেই বিছানায় শুয়ে যন্ত্রণায় আর ঠান্ডায় কাঁপতে লাগলো। জীবন মাহমুদ ওপরের করিডোর দিয়ে যাওয়ার সময় আরোহীর রুমের ভেতর থেকে ওনার গোঙানির শব্দ শুনতে পেল। সে দ্রুত রুমের ভেতর ঢুকে আরোহীর কপালে হাত দিয়ে দেখলো গা পুড়ে যাচ্ছে জ্বরে। জীবন এক মুহূর্ত সময় নষ্ট না করে বাড়ির পুরনো কাজের মহিলাকে ডেকে আরোহীর পাশে বসিয়ে দিল। খালা, আপনি ছোট আপামনির মাথায় হাত বুলাইয়া দেন, আমি এখনই ডাক্তার নিয়ে আসতেছি। জীবন ঝড়ের গতিতে গাড়ি নিয়ে বের হয়ে গেল এবং কিছুক্ষণের মধ্যে ফ্যামিলি ডক্টরকে সাথে করে নিয়ে বাড়িতে ফিরল। ড্রয়িং রুমে তখন ওমর মির্জা তার কোট গায়ে দিচ্ছিলেন জরুরি মিটিংয়ে যাওয়ার জন্য। জীবনকে ডাক্তারের সাথে দেখে তিনি থমকে দাঁড়ালেন। কি হয়েছে জীবন? ডাক্তার কেন? কার কি হয়েছে এই রাতে? স্যার, আরোহী ম্যামের হঠাৎ প্রচণ্ড জ্বর আসছে, শরীর খুব কাঁপতেছে, তাই ডাক্তারবাবুকে নিয়ে এলাম। অমর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘড়ির দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা, ভালো করেছিস জীবন। তুই আরোহীর খেয়াল রাখিস। আমার অফিসে একটা অত্যন্ত জরুরি আন্ডারওয়ার্ল্ডের মিটিং আছে। হাসিক আর সাইমনের সাথে আমাকে এখনই বের হতে হবে। অমর মির্জা তার অসুস্থ মেয়ের দিকে একবারও না তাকিয়ে দ্রুত বাড়ি থেকে বের হয়ে গেলেন। ক্ষমতার লোভ আর বিজনেসের নেশা ওনাকে এতটাই অন্ধ করে দিয়েছে, জীবন ওমরের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে একটা দীর্ঘ ও ঠান্ডা শ্বাস ফেলল। জীবন ডাক্তারকে নিয়ে আরোহীর রুমে গেল। ডাক্তার আরোহীকে ভালো করে পরীক্ষা করে কিছু জরুরি ওষুধের নাম লিখে দিলেন। জীবন দ্রুত গিয়ে বাজার থেকে ওষুধগুলো কিনে আনলো। এরপর সে একটা বাটিতে ঠান্ডা জল আর সুতির কাপড় নিয়ে আরোহীর খাটের পাশে বসলো। সে খুব যত্ন নিয়ে আরোহীর মাথায় জলপট্টি দিতে শুরু করলো। জ্বরের ঘোরে আরোহী জীবনের হাতটা শক্ত করে ধরে বিড়বিড় করছিল। জীবনের মনে হলো এই মেয়েটা অহংকারী হলেও তার কোনো দোষ নেই। এদিকে অন্ধকার রাস্তায় সাইমন ভুঁইয়া তখনও নিজের প্রাণ ভিক্ষা চাচ্ছিলেন। তিনি ভয়ের চোটে রাস্তার ওপর হাঁটু গেড়ে বসে পড়েছেন। সাইমন কেঁদে কেটে হাত জোর করে বলল, শ্যাডো, দোহাই তোমার, আমাকে যেতে দাও, আমাকে মেরো না। তুমি জানো না আমি কে? আমি প্রধানমন্ত্রীর পার্টনার। আমাকে মারলে অমর মির্জা তোমাকে এই দুনিয়ার কোথাও লুকিয়ে থাকতে দেবে না, সে তোমাকে শেষ করে দিবে। শ্যাডো তার হাতের কালো পিস্তলটা সাইমন সাহেবের কপাল বরাবর তাক করলো। মুখোশের আড়াল থেকে তার এক পৈশাচিক ও নির্মম হাসির শব্দ ভেসে এলো। উচ্চস্বরে ক্রূর হাসি হেসে বলল, দ্য শ্যাডো নেভার মিস। ওমরের ক্ষমতায় শ্যাডোর পশমও ছুঁতে পারবে না। ঠ্যাং সাইলেন্সার ছাড়া এবার এক বিকট গুলির শব্দ হলো। বুলেটটি সাইমন ভুঁইয়ার কপাল ভেদ করে ওপাশে চলে গেল। সাইমন সাহেব চোখ বড় বড় করে রাস্তার অপর ধপাস করে পড়ে গেলেন। তার হীরা বিজনেসের রাজত্ব আর কোটি কোটি টাকার লোভ এক মুহূর্তেই শেষ হয়ে গেল। শ্যাডো অত্যন্ত ঠান্ডা মাথায় তার গরম পিস্তলটা কোমরের
চামড়ার খাপে গুজে রাখলো। সে লাশের দিকে তাকিয়ে মনে মনে বলল, নো মার্সি, কোনো দয়া নেই, একে একে সবাই মরবে। সে তার ব্ল্যাক স্পোর্টস বাইকটি স্টার্ট দিল এবং অন্ধকারের মাঝে বাতাসের বেগে সেখান থেকে মিলিয়ে গেল। রাত তখন প্রায় 1টা। জীবন মাহমুদ তার শ্যাডো রূপের মিশন শেষ করে সম্পূর্ণ স্বাভাবিক পোশাকের পেছনের দরজা দিয়ে মির্জা হাউসে ফিরে এসেছে। কেউ টের পায়নি সে মাঝখানের 1 ঘন্টায় কোথায় ছিল। সে রান্নাঘরে গিয়ে আরোহীর জন্য গরম গরম পাতলা জাউ ভাত আর একটু স্যুপ রান্না করলো। রান্না শেষ করে সে ট্রেতে করে খাবারগুলো নিয়ে আরোহীর রুমে গেল। আরোহী তখন ওষুধ আর জলপট্টির কারণে কিছুটা শান্ত হয়ে ঘুমাচ্ছিল। জীবন খাবারের বাটিগুলো টেবিলের উপর সুন্দর করে গুছিয়ে রাখলো। এরপর সে আরোহীর মুখের দিকে শেষবারের মতো তাকালো। জ্বরের কারণে আরোহীর ফর্সা মুখটা লাল হয়ে আছে। জীবন আর নিজের রুমে ফিরে গেল না। সে আরোহীর রুমের এক কোণায় থাকা সোফাটায় ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ল এবং চোখ বন্ধ করলো, যাতে আরোহীর রাতে কোনো প্রয়োজন হলে সে সাথে সাথে সাহায্য করতে পারে। এইদিকে সে খুনি মাফিয়া কিলার শ্যাডো, যে একটু আগেই সাইমন ভুঁইয়াকে নির্মমভাবে খুন করে এসেছে, আর অন্যদিকে সে এক পরম যত্নশীল মানুষ যে অসুস্থ সেবা করেছে। খেলা এখন আরও জটিল ও ভয়ঙ্কর হয়ে উঠেছে। পরদিন সকালবেলা জানালার ফাঁক গলে সূর্যের মিষ্টি আলো এসে আরোহী মির্জার মুখে পড়ল। ঘুমের ঘোর কেটে সে চোখ মেলতেই তার জ্বরের ভাবটা অনেক কম লাগলো। সে বিছানায় উঠে বসে দেখতে পেল সামনের টেবিলে সুন্দর করে ঢাকা অবস্থায় রাতের খাবার আর স্যুপ রাখা আছে। আর একটু ডান দিকে তাকাতেই সে অবাক হয়ে গেল। ঘরের কোনায় সোফাটায় জীবন মাহমুদ মাথা নিচু করে ক্লান্ত শরীরে ঘুমিয়ে আছে। আরোহীর নড়াচড়ার শব্দে জীবনের ঘুম ভেঙে গেল। সে দ্রুত সোফা থেকে উঠে দাঁড়িয়ে নিজের পোশাক ঠিক করে মাথা নিচু করলো। জীবন, তুমি এত সকাল সকাল আমার রুমে কেন? আর সুপায় এভাবে শুয়েছিলে কেন? আদাব ম্যাম, আসলে কাল রাতে আপনার হঠাৎ অনেক জ্বর আসছিল, শরীর বড্ড কাঁপতা ছিল। বড় সাহেবও জরুরি মিটিংয়ে বাইরে ছিলেন। আমি খুব ভয়ে ছিলাম ম্যাম, যদি রাতে আপনার আবার কোনো বিপদ হয়, তাই আপনার দেখাশোনার জন্য আমি নিজের রুমে যাই নাই। এই সোফাটায় বসেই রাত পার করে দিছি। টেবিলে খাবার রাখা আছে, আপনি দয়া করে খেয়ে নেন। আমি এখন কাজের দিকে যাই। এ কথা বলে জীবন আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত রুম থেকে বের হয়ে নিজের কাজে চলে গেল। আরোহী টেবিলের খাবারের দিকে তাকিয়ে রইল। জীবনের এই নিঃস্বার্থ দায়িত্ববোধ দেখে তার মনের ভেতরে অহংকারের বরফটা যেন একটু গলতে শুরু করলো। সে চুপচাপ টেবিলে রাখা জাউ ভাত আর স্যুপটুকু খেয়ে নিল। কিছুক্ষণ পর তাদের বাড়ির পুরনো কাজের মেয়েটি আরোহীর জন্য 1 গ্লাস জল নিয়ে রুমে ঢুকলো। আরোহীকে সুস্থ দেখে সে মুখে চওড়া হাসি ফোটালো। ও মা আপামনি, আপনি উঠছেন? আলহামদুলিল্লাহ। শরীর এখন ভালো তো? জানেন আপামনি, কালকে রাতে যদি জীবন ভাই না থাকতো তবে কি যে একটা অঘটন ঘটে যেত। রাতে আপনার গা পুড়ে যাচ্ছিল। জীবন ভাই নিজের জান বাজি রেখে এই মাঝরাতে গাড়ি ছুটিয়ে ডাক্তার ডেকে আনছে, তারপর বাজার থেকে ওষুধ এনে দিছে। নিজের হাতে রাইন্দা এই সুখ খাওয়াতে বলছিল। সারা রাত উনি এক ফোঁটা ঘুমান নাই, খালি আপনার মাথায় জলপট্টি দিছে। কাজের মেয়ে মুখে রাতের এই আসল সত্যিটা শুনে আরোহী সম্পূর্ণ অবাক ও স্তব্ধ হয়ে গেল। সে ভাবতেও পারেনি যে ছেলেটা সে প্রথম দিন চরম অপমান করে থাপ্পড় মেরেছিল, সেই ছেলেটা তার বিপদে নিজের রাতের ঘুম হারাম করে এভাবে সেবা করতে পারে। জীবনের প্রতি আরোহীর মনের তীব্র ঘৃণাটা এক মুহূর্তে উবে গেল এবং তার জায়গায় এক অদ্ভুত মিষ্টি ভালো লাগা ও শ্রদ্ধার সৃষ্টি হলো। সে মনে মনে জীবনের ঋণে জড়িয়ে গেল। অন্যদিকে পুরো শহরে তখন তোলপাড় সৃষ্টি হয়ে গেছে। দেশের নামকরা বিজনেসম্যান সাইমন ভুঁইয়ার রক্তাক্ত লাশের খবর সব নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ হিসেবে প্রচার হচ্ছে। সকালে এই খুনের খবর পেয়ে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা তদন্তের স্বার্থে সরাসরি প্রধানমন্ত্রী অমর মির্জার বাড়িতে এসে হাজির হলেন। অমর মির্জা তখন ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছিলেন। পুলিশের আইজি সাহেব ওনার সামনে এসে অত্যন্ত গম্ভীর মুখে দাঁড়ালেন।
আসসালামু আলাইকুম স্যার, অত্যন্ত দুঃখের সাথে একটি ভয়ঙ্কর খবর দিতে এসেছি। আপনার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু এবং বিজনেসম্যান সাইমন ভুঁইয়া সাহেব আর বেঁচে নেই। কাল রাতে কে বা কারা ওনাকে রাস্তার মাঝে ওনার ড্রাইভার সহ নির্মমভাবে গুলি করে মেরে ফেলেছে। এই খবরটা শোনা মাত্রই অমর মির্জার হাতের কফির কাপটা ফ্লোরে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। ওনার চোখ দুটো চরম ভয়ে আর আতঙ্কে বড় বড় হয়ে গেল। সাইমন মারা গেছে মানে? তাদের হীরা সিন্ডিকেটের এক মস্ত বড় খুঁটি ভেঙে গেছে, কিন্তু তিনি নিজের ভেতরে এই মাফিয়া আতঙ্ক গোপন করে বাইরে একজন আদর্শ রাজনীতিবিদের মতো দুই হাতে মুখ ঢেকে জোরে জোরে কান্না করার ভান করতে লাগলেন। কান্না জড়িত কণ্ঠে চিৎকার করে বলে, খুদা, এ আমি কি শুনলাম? সাইমন আমার এত বছরে ভাই ডিলারের মতো বন্ধু চলে গেল। এই শহরে কি কোনো আইন শৃঙ্খলা নাই? প্রকাশ্যে রাস্তার প্রধানমন্ত্রীর বন্ধুকে মেরে ফেলা হয়। অমর মির্জা চোখের পানি মুছতে মুছতে হঠাৎ সোফা থেকে দাঁড়িয়ে তীব্র রাগে পুলিশের দিকে তাকালেন। ওনার চোখ মুখ তখন প্রতিশোধের আগুনে লাল। আমি ওনার খুনিদের কোনোভাবেই ছাড়বো না। আইজি সাহেব, আপনি আপনার পুরো ফোর্স নামিয়ে দেন। এই শহর আনাচে কোনাচে যে এই কাজ করেছে তার যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। আমি সাইমনের রক্তের বদলা চাই। যে কোনো মূল্যে ওই খুনিকে আমার সামনে জ্যান্ত হাজির করুন। পুলিশ কর্মকর্তারা ওমরের ওই রূপ দেখে সেলুট ঠুকে দ্রুত তদন্তের জন্য বেরিয়ে গেলেন। পুলিশ চলে যাওয়ার পর ওমর মির্জা ধপ করে সোফায় বসে পড়লেন। ওনার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। তিনি বুঝতে পারলেন এই হামলা শাওন তালুকদারেরই কাজ। ঠিক তখনই ড্রয়িং রুমের দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকা জীবন মাহমুদ ওমরের দিকে তাকিয়ে রয়েছে দুঃখ চাপ নিয়ে। শাওন তালুকদারের সেই থমথমে দোতলা বাড়ির পরিবেশ আজ পুরোপুরি বদলে গেছে। ড্রয়িং রুমের ভাঙচুর করা জিনিসপত্রগুলো সরাতেও শাওন তালুকদারের মনে নেই। টেলিভিশনের পর্দায় ব্রেকিং নিউজে সাইমন ভুঁইয়ার মৃত্যুর খবর দেখতে দেখতে সে খুশিতে সোফা থেকে লাফিয়ে উঠল। তার আপন ছোট্ট ভাই রানাকে হারানোর যে বুক ফাটা কষ্ট ছিল, তা এখন অমর মির্জার সিন্ডিকেট ধ্বংসের পৈশাচিক আনন্দে রূপ নিয়েছে। শাওন তালুকদার হাতে একটি দামি মদের গ্লাস নিয়ে সোফায় হেলান দিয়ে হা হা করে হাসতে লাগলো। তার পাশে অত্যন্ত বিশ্বস্ত গুন্ডা সাফি দাঁড়িয়েছিল। ওনার মুখেও এক চিলতে ক্রূর হাসি। দেখলি সাফি, দেখলি কার কারিশমা? কিলার শ্যাডোকে টাকা দেওয়াটা আমার জীবনের সেরা ডিসিশন ছিল রে ভাই। একটা দিনও পার হতে দিল না। ওমর মির্জার ডান হাত সাইমন ভুঁইয়াকে একেবারে জাহান্নামে পাঠিয়ে দিল। সাফি মাথা নেড়ে বসের গ্লাসে আরো একটু মদ ঢেলে দিয়ে ওনার আনন্দের সাথে তাল মেলালো। জি বস, আপনি একদম ঠিক বলছিলেন। ওই শ্যাডো জিনিসটা আসলে আন্ডারওয়ার্ল্ডের বাঘ। পুলিশ নাকি রাস্তায় শুধু 2টা লাশ পাইছে, সাইমন আর তার ড্রাইভারের। কিন্তু খনি কিভাবে আইসা ওনাদের উড়াই দিয়া চলে গেল তার কোনো সিসিটিভি ফুটেজ বা প্রমাণ পুলিশ পায় নাই। পুরাই নিখুঁত অপারেশন। ওমর মির্জা রে ওমর মির্জা, তুই ভাবছিলি তোর ক্ষমতার চেয়ার দিয়া তুই আমার বাইককে মারবি আর আমি আঙ্গুল চুষবো। এবার বোঝ শাওন তালুকদার জিনিসটা কি। তোর একটা কুটি তো শ্যাডো উপরে ফেললো। এবার তুই একলা একলা কত দূর যাবি তা আমি দেখবো। আচ্ছা বস, শ্যাডোর তো একটা প্ল্যান ছিল। ও তো বলছিল ওমর মির্জার আশেপাশে থাকা সব শক্তি এক এক করে শেষ করবে। সাইমন তো শেষ, এবার ওনার পরবর্তী টার্গেট কে হতে পারে? শাওন তালুকদার একটা ক্রূর ও রহস্যময় হাসি হাসলেন। ওনার মাথায় তখন ওমর মির্জার অন্য পার্টনার আশিক রহমানের চেহারা ভেসে উঠল। পরবর্তী টার্গেট কে হবে তা শ্যাডো ভালো করেই জানে, তবে ওনার পরের চালটা দেখার জন্য আমার আর তর সইতাছে না। সাফি, তুই এখনই ব্যাংকের ওই গোপন অপশন অ্যাকাউন্ট থেকে শ্যাডোর নাম্বারে আরো 5 কোটি টাকা ট্রান্সফার করার ব্যবস্থা কর। ওরে বুঝিয়ে দে শাওন তালুকদার কাজের লোকের অবহেলা সহ্য করে না, কিন্তু কাজের সঠিক দাম দিতেও কার্পণ্য করে না। জি বস, আমি এখনই টাকা পাঠানোর ব্যবস্থা করতেছি। এবারে ডিল শেষ হলে অমর মির্জা একদম একা হয়ে আপনার পায়ে এসে পড়বে। শাওন তালুকদার আবার সোফায় হেলান দিয়ে হাসতে লাগলেন। ওনার এই পৈশাচিক হাসির আওয়াজে পুরো ঘর গমগম করতে লাগলো। তিনি ভাবছেন তিনি শ্যাডোকে দিয়ে অমর মির্জাকে ধ্বংস করেছেন। অমর মির্জা এবং আশিক রহমান
ড্রয়িং রুমের সামনাসামনি বসে সাইমন ভুঁইয়ার মৃত্যুর পর পরবর্তী পদক্ষেপ নিয়ে চরম উত্তেজনাপূর্ণ আলোচনায় মেতেছিলেন। অমর মির্জার চোখ মুখ তখন রাগে ও প্রতিশোধের আগুনে থমথম করছে। সাইমনের এভাবে রাস্তায় মাঝে মেরে ফেললো ওই কুত্তা শাওন তালুকদার আর তার কিলার শ্যাডো। আমি এটা কোনোভাবেই মেনে নেব না আশিক। আমি এখনই আমার সব ফোর্সার হোল্ডারের পাঠাবো শাওন তালুকদারের তার বাড়িতে ঢুকে কেটে টুকরো টুকরো করে সাইমনের হত্যার প্রতিশোধ নিব। কিন্তু আশিক রহমান অমর মির্জার এই কথায় একেবারেই সায় দিলেন না। ওনার চোখে মুখে এক গোপন চাতুরি ও ভয়ের মিশ্রণ ফুটে উঠল। না অমর, একদম না। এখন এই ভুলটা করতে যাস না। এখন যদি তুই শাওন তালুকদারের উপর পাল্টা হামলা করিস তবে আন্ডারওয়ার্ল্ডের এই যুদ্ধটা প্রকাশ্যে রাজপথে চলে আসবে। মিডিয়া আর বিরোধী দল তোকে ছেড়ে কথা বলবে না। ক্ষমতার এই শেষ সময়ে তো রাজনীতিতে মস্ত বড় ধস নামবে। এটা নিয়ে একটু ভাবিস, কিছুদিন শান্ত থাক, পরিস্থিতি ঠান্ডা হোক, তারপর না হয় প্রতিশোধ নেওয়া যাবে। আশিকের মুখে আবারও এই অসময়ে শান্তির বাণী আর শাওনকে বাঁচানোর চেষ্টা দেখে অমর মির্জা সোফা থেকে এক ঝটকায় দাঁড়িয়ে গেলেন। ওনার সহ্য ক্ষমতার বাঁধ ভেঙে গেল। আশিক, তুই কি পাগল হয়েছিস নাকি? তোর বুদ্ধি শুদ্ধি লোপ পেয়েছে? সাইমন আমাদের দীর্ঘদিনের বিজনেস পার্টনার, আমাদের ভাইয়ের মতো বন্ধু। সে মারা গেছে আর তুই আমাকে পলিটিক্স আর ক্যারিয়ারের ভয় দেখাচ্ছিস। তুই কি ভুলে যাচ্ছিস যে ওকে আন্ডারওয়ার্ল্ডের ওই কিলার শ্যাডো খুন করেছে, যার পেছনে শাওন তালুকদার আছে? আমি সব জানি ওমর, কিন্তু আবেগ দিয়ে মাফিয়ার তন্ত্র চলে না। আমি যা বলছি তোর মঙ্গলের জন্যই বলছি, বাকিটা তোর ইচ্ছা। আমার এখন একটা জরুরি কাজ আছে, আমি আসছি। এই কথা বলে আশিক রহমান অমর মির্জাকে ড্রয়িং রুমে একা ফেলে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। আশিক চলে যাওয়ার পর অমর মির্জা রাগে সোফায় একটা লাথি মারলেন। ওনার কপাল বেয়ে ঘাম ঝরতে লাগলো। এরপর তিনি ওনার পেছনের দেয়াল ঘেঁষে ছায়ের মতো দাঁড়িয়ে থাকা জীবন মাহমুদকে সামনে ডাকলেন। জীবন, এদিকে আয়। তুই এতক্ষণ ঠিক আমার পেছনে দাঁড়িয়ে ওনাদের সব কথাই শুনেছিলি। বলতো এবার তুই আশিকের চোখে কি দেখতে পেলি? ও কি লুকাচ্ছে আমার কাছে? জীবন ধীর পায়ে ওমরের সামনে এসে দাঁড়ালো। তার মুখে এক গম্ভীর ও চতুর হাসি। স্যার, কালকে রাতে আমি আপনাকে যা বলেছিলাম আর সেটা আপনার চোখের সামনে প্রমাণ হয়ে গেল। আশিক সাহেব মোটেও আপনার ভালো চান না। তিনি আসলে আপনার সবচেয়ে বড় শত্রু শাওন তালুকদারকে বারবার বাঁচানোর সুযোগ করে দিচ্ছেন, যাতে শাওন সুযোগ বুঝে আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দিতে পারে। আর এই আশিক সাহেবই এখন আপনার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি স্যার। কিন্তু জীবন, সে তো আমার দীর্ঘদিনের বন্ধু। কোটি কোটি টাকার ব্যবসা আমরা একসাথে গড়ে তুলেছি। সে আমার সাথে বেইমানি কেন করবে? এর পেছনে কি স্বার্থ থাকতে পারে? জীবন এক রহস্যময় মুচকি হাসি হাসলো। সে তার পকেট থেকে নিজের পার্সোনাল স্মার্টফোনটি বের করলো। জীবন ফোনের স্ক্রিনে একটি অত্যন্ত গোপন ব্ল্যাঙ্ক স্টেটমেন্ট আর একটি অডিও রেকর্ডিং অন করে অমর মির্জার সামনে ধরলো। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে শাওন তালুকদার আর আশিক রহমানের মধ্যে কোটি কোটি টাকার হীরার গোপন লেনদেন হয়েছে এবং আশিক নিজে অমর মির্জার সব গোপন আস্তানার তথ্য শাওনকে পাচার করেছে। অমর মির্জা ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলেন। ওনার চোখ দুটো রাগে ও বেইমানির ধাক্কায় কোটর থেকে বেরিয়ে আসার মতো হলো। ওনার নিজের এত বছরের বন্ধু ওনার পিঠে ছুরি মারলেন। ওনার পুরো মুখাবয়ব এক মুহূর্তের মধ্যে এক ভয়ঙ্কর পৈশাচিক মাফিয়া ডনের রূপে বদলে গেল। অমর মির্জা ফোনের দিকে তাকিয়ে হঠাৎ এক বিকট ও হিংস্র হাসি হেসে উঠলেন। শালা আশিক, আমার নুন খেয়ে আমার ক্ষমতার ছায় বড় হয়ে আজ আমার সাথে বেইমানি, আমার সাথে গেম খেলছিস তুই? অমর মির্জা হাসি থামিয়ে হঠাৎ জীবনের কাঁধে শক্ত করে হাত রাখলেন। ওনার চোখ তখন খুনের নেশায় জ্বলছে। জীবনের চোখের দিকে তাকিয়ে কামড়ানো গলায় বলল, জীবন, তোকে এখন কি করতে হবে তুই তো ভালো করেই বুঝতে পেরেছিস, তাই না? এই বেমানের শাস্তি কি হওয়া উচিত তুই তো জানিস। জীবন মাহমুদ ওমরের চোখের দিকে তাকিয়ে মাথা সামান্য নিচু করলো। তার মনের ভেতর তখন এক পৈশাচিক উল্লাস। অমর মির্জা নিজেই নিজের শক্তিগুলোকে এক এক করে শেষ করার আদেশ দিচ্ছেন, যা জীবনের প্রতিশোধের মিশনকে আরও সহজ করে দিচ্ছে। জি স্যার, আমি খুব ভালো করেই বুঝছি। বেঈমানের শাস্তি একটাই, মৃত্যু।
আমি ওনার ব্যবস্থা করছি। অমর মির্জা জীবনের এই খুনে ও আত্মবিশ্বাসী জবাব শুনে আবার সোফায় হেলান দিয়ে অট্টহাসি হাসতে লাগলেন। চমৎকার জীবন, চমৎকার। যা আজকে রাতের মধ্যে এই বেমানের চ্যাপ্টার ক্লোজ করে আয়। জীবন অমরের ঘর থেকে বেরিয়ে করিডোরে এসে দাঁড়ালো এবং মুচকি হেসে চলে গেল। শহরের এক কোণে অবস্থিত অমর মির্জা সেই কুখ্যাত টর্চার সেল। চারপাশের দেয়ালে জমাট বাঁধা রক্তের দাগ, ওপরে ঝুলছে একটিমাত্র তীব্র হ্যালোজেন লাইট। ঘরের এক কোণায় গম্ভীর মুখে সোফায় বসে আছেন প্রধানমন্ত্রী অমর মির্জা। ওনার ঠিক পাশে ছায়ার মতো হাত গুটিয়ে দাঁড়িয়ে আছে জীবন মাহমুদ। কিছুক্ষণ পর ঘরের ভারী লোহার দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলেন আশিক রহমান। অমর মির্জা ওনাকে জরুরি কথা আছে বলে এখানে ডেকে পাঠিয়েছেন। আশিক রুমে ঢুকে সোফায় বসার পর হঠাৎ খেয়াল করলেন ঘরের কোণায় জীবনও দাঁড়িয়ে আছে। তিনি কিছুটা বিরক্ত ও অবাক হয়ে অমরের দিকে তাকালেন। ওমর, ও এখানে কি করে? এটা আমাদের গোপন টর্চার সেল। এখানে এই সাধারণ ড্রাইভারকে রেখেছিস কেন? ওরে বাইরে যেতে বল। ও আমার ড্রাইভার ঠিকই, কিন্তু এখন ও আমার সবচেয়ে বিশ্বস্ত লোক। ও সব সময় আমার পাশে থাকে। ওর সামনে কোনো কথা লিক হবে না, তুই নিশ্চিন্তে থাক। আশিক রহমান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে চেয়ারে হেলান দিয়ে বসলেন। তিনি চারিপাশটা একবার দেখে নিয়ে একটু ঠাট্টা সুরে বললেন, তো আজকে কার মৃত্যুর নিশানা বললে এই টর্চার সেলে? আজ কাকে এখানে এনে অত্যাচার করবি? ঘর তো পুরো ফাঁকা, কেউ তো নেই। অমর মির্জা কোনো উত্তর দিলেন না। তিনি শুধু ওনার চোখের ইশারায় জীবনকে একটা সংকেত দিলেন। জীবনের শরীর যেন এক মুহূর্তের মধ্যে বাঘের মতো সচল হয়ে উঠল। আশিক রহমান কিছু বুঝে ওঠার আগেই জীবন পিছন থেকে এসে শক্ত দড়ি দিয়ে ওনাকে চেয়ারের সাথে পেঁচিয়ে ফেলল। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সে আশিককে এমনভাবে বাঁধলো যে ওনার নড়ার কোনো উপায় রইল না। এসব কি ওমর? তুই এই ছোট লোকের কাজের ছেলেকে নিয়ে আমাকে বাঁধছিস কেন? মাথা খারাপ হয়েছে তোর? কি আর কি এটা? শালা বেঈমান, চুপ, একদম চুপ। তুই আমার সাথে গেম খেলছিস। এত বছরে বন্ধুত্ব ধুলাই মিশিয়ে দিয়ে তুই আমার পেছনে ছুরি মারছিস। তোকে আমি আর জ্যান্ত ছাড়বো না। কি কি করেছি আমি? আমি তো তোর বন্ধুই আছি ওমর, তুই ভুল বুঝছিস। অমর মির্জা পকেট থেকে জীবনের দেয়া সেই স্মার্টফোনটি বের করে আশিকের চোখের সামনে ধরলেন। ফোনের স্ক্রিনে শাওন তালুকদারের সাথে ওনার কোটি কোটি টাকার লেনদেনের গোপন ব্যাংক স্টেটমেন্ট আর ওনার নিজের গলার অডিও রেকর্ডিং জ্বলজ্বল করছে। আশিক রহমানের পুরো মুখ মুহূর্তের মধ্যে ফ্যাকাশে হয়ে গেল। ওনার কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরতে লাগলো। তিনি বুঝতে পারলেন ওনার বেইমানি পুরোপুরি ধরা পড়ে গেছে। ওনার ভেতরে সব সাহস এক নিমিষে উবে গেল। ওমর, আমাকে মাফ করে দে প্লিজ, আমাকে মাফ করে দে। আমি ভুল করেছি। আমি লোভের বসে শাওন তালুকদারের সাথে হাত মিলিয়েছিলাম। আমি আর কোনোদিন ওর সাথে কাজ করব না। তোকে সব ইনফরমেশন এনে দেবো। দোহাই তোর, আমাকে এবারের মতো মাফ করে দে। তুই মাপ চাচ্ছিস আমার কাছে? মাপ? অমর মির্জার ডিকশনারিতে মাপ বলতে কোনো শব্দ নাই রে বেঈমান। আজ তোকে আমি নিজের হাতে শেষ করে দেব। অমর মির্জা যখন ওনার কোমর থেকে চাবুক আর পিস্তল বের করে আশিকের নির্মমভাবে টর্চার করতে যাবেন, ঠিক তখনই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। পাশে দাঁড়িয়ে থাকা জীবন এক পলকের জন্য তার পকেট থেকে এক তীক্ষ্ণ চকচকে ব্লেড বের করলো। অমরের চোখের পলক পড়ার আগে জীবন বজ্র গতিতে এগিয়ে গিয়ে এক টানে ব্লেডটি আশিক রহমানের গলায় চালিয়ে দিল। ফস করে এক টানে আশিকের গলা নিখুঁতভাবে কেটে গেল। মুহূর্তের মধ্যে ওনার গলা থেকে ফিনকি দিয়ে তাজা রক্ত ছিটকে অমরের দামি জুতো আর ফ্লোরে পড়তে লাগলো। আশিক রহমান আর একটা শব্দ করার সুযোগ পেলেন না। ওনার চোখ দুটো বড় বড় হয়ে গেল এবং কয়েক সেকেন্ড ছটফট করে তিনি চেয়ারের ওপরে ডেড হয়ে গেলেন। আন্ডারওয়ার্ল্ডের কিলার শ্যাডোর হাতে নিখুঁত টানে ওনার চ্যাপ্টার চিরতরে ক্লোজ হয়ে গেল। অমর মির্জা জীবনের এই আকস্মিক ও ভয়ানক রূপ দেখে পুরো স্তব্ধ হয়ে দুই পা পিছিয়ে গেলেন। ওনার হাত থেকে পিস্তলটা প্রায় পড়েই যাচ্ছিল। জীবন খুব শান্তভাবে পকেট থেকে একটা সাদা রুমাল বের করে ব্লেডের রক্ত মুছতে মুছতে অমরের দিকে তাকালো। তার চোখে তখন এক হিম শীতল ঠান্ডা চাতুরি। একটু মুচকি হাসি শান্ত গলায় বলল,
স্যার, এই বেইমান আশিক হলো ছোটোখাটো মাসি। এসব ছোটোখাটো মাসি মেরে শুধু শুধু আপনার হাত নষ্ট করার কোনো দরকার নেই। ওনার রক্তের দাগ আপনার হাতে লাগুক আমি তা চাই নাই, তাই আপনার হয়ে কাজটা আমি একটানে করে দিলাম। অমর মির্জা জীবনের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। এই ছেলের মারার স্টাইল, এই নিখুঁত প্রফেশনালিজম আর চোখের ভেতরে খুনের নেশা দেখে তিনি পুরো ইমপ্রেসড হয়ে গেলেন। ওনার ভয় মুহূর্তেই এক বিশাল আনন্দের রূপ নিল। তিনি জীবনের কাঁধে 2 হাত রেখে উচ্চস্বরে অট্টহাসি হেসে উঠলেন। বাহ বাহ রে জীবন, তোর মারার স্টাইলটা দেখে তো আমি পুরো ইমপ্রেস হয়ে গেছি। তুই শুধু ড্রাইভার না, তুই তো আন্ডারওয়ার্ল্ডে এক জ্যান্ত ভাগ। আজ থেকে তুই আমার পেছনে থাকবি না, আজ থেকে তুই আমার সমান সমান হয়ে আন্ডারওয়ার্ল্ড আর এই পুরো শহরে রাজত্ব করবি। আমার সাম্রাজ্য এখন তোর হাতেই সুরক্ষিত। জীবন মাহমুদ অমরের চোখের দিকে তাকিয়ে মাথা নিচু করে এক পৈশাচিক ও গোপন হাসি হাসল। আরোহী নিজের রুমে একা বসেছিল। এমন সময় হঠাৎ তার ফোনটি বেজে উঠল। স্ক্রিনে একটি অচেনা নাম্বার দেখে সে কিছুটা দ্বিধা নিয়ে কলটা রিসিভ করলো। হ্যালো, কে বলছেন? আমি কে সেটা বড় বিষয় না আরোহী, বড় বিষয় হলো তোমার মা কিভাবে মারা গেছেন। তুমি কি তার আসল সত্যিটা জানো? আরোহী এই আকস্মিক কথায় ভীষণ অবাক হলো এবং তার বুকের ভেতরটা ধক করে উঠল। ওনার মা অনেক বছর আগে মারা গেছেন, যার শোক সে এখনো কাটিয়ে উঠতে পারেনি। মানে কি? আপনি আমার মায়ের ব্যাপারে কি জানেন? পরিষ্কার করে বলুন। এসব প্রশ্নের উত্তর যদি জানতে চাও তবে আজ বিকেলে তোমাকে একটা নির্দিষ্ট জায়গায় আসতে হবে। ঠিকানা আমি মেসেজ করে দিচ্ছি, সেখানে আসলেই সব সত্যি জানতে পারবে। আরোহী নিজের কৌতূহল আর ভেতরের অস্থিরতা চেপে রাখতে না পেরে বলল, ঠিক আছে আমি আসবো। ওপাশ থেকে কলটা কেটে দেয়া হলো। অন্যদিকে আন্ডারওয়ার্ল্ড ও পুলিশের কাছে এক নতুন খবর ছড়িয়ে পড়ল। সবাই জানতে পারলো যে সাইমন ভুইয়ার পর এবার অমর মির্জার অন্য পার্টনার আশিক রহমানকেও নাকি কিলার শ্যাডো নির্মমভাবে গলা কেটে মেরে ফেলেছে। কিন্তু আসল সত্যটা হলো অমর মির্জা নিজেই নিজের টর্চার ছেলে বেইমানির প্রতিশোধ নিতে আশিককে মেরেছেন, আর জীবন চতুরতার সাথে কেসটা কিলার শ্যাডোর নামে চালিয়ে দিয়ে অমরকে আইন ও সমাজ থেকে বাঁচিয়ে দিয়েছেন। পুরো আন্ডারওয়ার্ল্ড এখন শ্যাডোর নামে কাঁপছে। বিকেলবেলা মেসেজে পাঠানো নির্জন ও নিরিবিলি জায়গাটিতে এসে গাড়ি থেকে নামলো আরোহী মির্জা। সে চারপাশটা দেখছিল। কিছুক্ষণ অপেক্ষা করার পর হঠাৎ গাছের আড়াল থেকে কালো পোশাক পরা এক রহস্যময় ব্যক্তি ওনার সামনে এসে দাঁড়ালো। লোকটির মুখে একটি কালো মুখোশ, যার কারণে তাকে চেনার কোনো উপায় নেই। তুমি কি তোমার জীবনের সবচেয়ে বড় আর ভয়ঙ্কর সত্যিটা শোনার জন্য রেডি আরোহী? হ্যাঁ, আমি রেডি। বলুন আমার মায়ের মৃত্যুর পেছনে কে লুকিয়ে আছে। তবে শোনো, তোমার মা কোনো স্বাভাবিক অসুখ বা দুর্ঘটনায় এমনি এমনি মারা যাননি। ওনাকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। আরোহী চোখ বড় বড় করে আতঙ্কে সে জিজ্ঞেস করে, কি হত্যা করা হয়েছে? কে ওনাকে হত্যা করেছে বলুন? তোমার নিজের জন্মদাতা বাবা, প্রধানমন্ত্রী ওমর মির্জা। আরোহী যেন নিজের কানকে বিশ্বাস করতে পারল না। তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে চিৎকার করে উঠল, কি? অসম্ভব! আমি এসব বিশ্বাস করি না। এসব সম্পূর্ণ মিথ্যা কথা। আমার বাবা আমার মাকে অনেক ভালোবাসতেন। ওনারা কেন আমার মাকে মারবেন? অচেনা লোকটি পকেট থেকে একটি ভারী ফাইল বের করে আরোহীর দিকে এগিয়ে দিয়ে বলল, কোনো কিছুই মিথ্যা না, সব সত্যি। এই নাও ফাইল। এখানে তোমার মায়ের পোস্টমর্টেম রিপোর্ট থেকে শুরু করে ওমর মির্জার দেওয়া বিষের সব প্রমাণ ও কাগজের প্রমাণ আছে। ভালো করে চোখ মেলে দেখো। আরোহী কাঁপতে কাঁপতে ফাইলটা হাতে নিল। সে কাগজের ভেতরে প্রমাণগুলো দেখে স্তব্ধ হয়ে গেল। তার নিজের বাবা একজন খুনি। সে চোখের জল মুছতে মুছতে মুখোশধারী লোকটির দিকে তাকালো। কে আপনি? কেন আমাকে এসব জানাচ্ছেন? আপনার আসল পরিচয় কি? লোকটি এবার তার মুখের কালো মুখোশটি আস্তে করে একটু সরালো। বিকেলের আলোয় তার মুখটা আংশিক দেখা গেল। সে আর কেউ নয়, স্বয়ং জীবন মাহমুদ। তবে সে আজ নিজের আসল নাম প্রকাশ করলো। আমি আরাফাত, যাকে তুমি ছোটবেলায় চিনতে। আরোহী এবার চরম চমকে গেল। তার চোখের সামনে ভেসে উঠল ছোটবেলা সেই চেনা মুখ। কি? আরাফাত ভাইয়া? তুমি আমাদের সেই আশরাফ আঙ্কেলের ছেলে আরাফাত? কিন্তু বাবা তো বলল
তোমরা সবাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছো? আমি সেই আরাফাত। আর একটা কথা জেনে রাখো আরোহী, আমার মা বাবার পুরো পরিবার কোনো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় নাই। ওনাদেরকেও ওভাবে একই রকমভাবে প্ল্যান করে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা হয়েছে। আর সেই খুনিও আর কেউ না, তোমার ওই মহান বাবা ওমর মির্জা। ওনার সম্পত্তি আর হীরা সিন্ডিকেট দখল করার জন্যই আমার পরিবারকে শেষ করা হয়েছিল। আরোহী পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার পুরো পৃথিবীটা এক মুহূর্তে উলট পালট হয়ে গেল। যে বাবাকে সে এত ভালোবাসতো সে আসলে এক জ্যান্ত পিশাচ। এসব বিষয়ের বাকিটা পরে জানলেও চলবে। এখানে তোমার মায়ের মৃত্যুর সব আসল মেডিকেল রিপোর্ট আর প্রমাণ আছে, এটা ভালো করে পড়ো। আমি আসছি। এই কথা বলে আরাফাত আর এক মুহূর্ত দাঁড়ালো না, দ্রুত ওখান থেকে চলে গেল। আরোহী বেশ কিছুক্ষণ সে নির্জন জায়গায় ফাইলের কাগজগুলো বুকে জড়িয়ে ধরে হাও মাও করে কেঁদে উঠল। তারপর সে চোখের জল মুছে মনের ভেতর বাবার প্রতি তীব্র ক্ষোভ ও ঘৃণা নিয়ে ধীর পায়ে নিজের গাড়িতে উঠে বসলো এবং বাসার দিকে রওনা হলো। সে বুঝতে পারলো এই রাজপ্রাসাদ আসলে একটা লাশের ঘর। আরোহী বাসায় এসে নিজের রুমের দরজা বন্ধ করে ফাইলের সব রিপোর্ট ও প্রমাণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। সেখানে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে এক ভয়ানক সত্য। আরাফাতের বাবা মাকে ওমর মির্জা যেভাবে পুড়িয়ে মেরেছিল সেই সত্যটা আরোহীর মা কোনোভাবে জেনে গিয়েছিল। আর নিজের পাপ লুকাতে অমর মির্জা নিজের হাতে নিজের স্ত্রী অর্থাৎ আরোহীর মাকে গলা টিপে হত্যা করে। শুধু তাই নয়, ফরেন্সিক রিপোর্টে ওমরের আঙ্গুলের ছাপও ফিঙ্গারপ্রিন্ট সেখানে স্পষ্ট প্রমাণ হিসেবে যুক্ত ছিল। এসব দেখে আরোহীর পুরোপুরি ভেঙে পড়ল এবং কান্নায় ভেঙে পড়ল। তার নিজের জন্মদাতা বাবা এত বড় একটা পিশাচ সে ভাবতেই পারছিল না। সে সিদ্ধান্ত নিল নিজের মায়ের এই নির্মম হত্যাকাণ্ডের বিচার সে করেই ছাড়বে। আরোহী চোখ মুছে সোজা অমর মির্জার ড্রয়িং রুমে গিয়ে ওনার সামনে দাঁড়ালো। বাবা, আমি তোমার সব কুকীর্তের কথা জেনে গেছি। তুমি আমার মাকে নিজ হাতে গলা টিপে মেরেছ। আমার কাছে তোমার বিরুদ্ধে সব প্রমাণ আছে। আমি এখনই এই ফাইল নিয়ে পুলিশ আর মিডিয়ার কাছে যাব। তোমার মতো খুনিকে আমি জেলের ভাত খাওয়াবো। অমর মির্জার মেয়ের মুখে এই কথা শুনে সোফা থেকে এক ঝটকায় দাঁড়িয়ে গেলেন। ওনার চোখ মুখ এক মুহূর্তের মধ্যে হিংস্র পশুর মতো হয়ে উঠল। দাঁত কিরমির করে হুমকি দিয়ে বলল, এসব ভুল করিস না মা, খবরদার বলছি ওই ফাইল পুলিশকে দিবি না। যদি ওসব করিস তবে আমার আসল রূপটা দেখবি। নিজের মেয়ের রক্ত ঝরাতে ওমর মির্জা দুইবার ভাববে না। আরোহী ওমরের এই খুনে হুমকি শুনে আর কিছু বলল না। সে ঘৃণায় ও রাগে ওখান থেকে ঘুরে নিজের রুমে চলে গেল এবং দরজা লক করে দিল। মেয়ে চলে যাওয়ার পর ওমর মির্জার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। ওনার কপাল বেয়ে ঠান্ডা ঘাম ঝরতে লাগলো। তিনি ধপাস করে সোফায় বসে পড়লেন এবং চিৎকার করে জীবনকে ডাকলেন। জীবন, এই জীবন, তুই আয়, সব শেষ হয়ে গেছে রে। জীবন, সব শেষ হয়ে গেছে। জীবন মাহমুদ ধীর পায়ে ওমরের সামনে এসে দাঁড়ালো। তার চোখে মুখে এক শান্ত চতুর ভাব। কি হয়েছে স্যার, এত ঘাবড়াচ্ছেন কেন? সব খুলে বলুন আমাকে। ওমর মির্জা নিজে দুই হাত মাথায় দিয়ে ওনার জীবনের সবচেয়ে বড় অন্ধকার সত্যের ঝুড়ি জীবনের সামনে এক এক করে খুলতে শুরু করলেন। শোন জীবন, আজ থেকে বহু বছর আগে আমি, সাইমন, আশিক আর এই শাওন তালুকদার, আমরা চারজন খুব ক্লোজ বন্ধু ছিলাম। তখন আমাদের কিছু ছিল না, আমরা চরম অভাবে দিন কাটাতাম। আমাদের এই অবস্থা দেখে আমাদের আরেক ধনী বন্ধু আশরাফ আমাদের ওপর করুণা করে তার সাথে নিজের হীরা বিজনেস আমাদের একটু জায়গা দেয়। কিন্তু আমরা ওই সামান্য উপার্জনে সন্তুষ্ট ছিলাম না, তাই আমরা আশরাফের আড়ালে অবৈধ হীরা পাচার শুরু করি। একদিন আশরাফ আমাদের এই বেমানি কথা জেনে যায় এবং আমাদের পুলিশে দেওয়ার ভয় দেখায়। অমর মির্জা একটা দীর্ঘশ্বাস ফেলে জীবনের দিকে তাকালেন। জীবন তখন পাথরের মতো শক্ত হয়ে ওনার মুখের কথা শুনছিল, কারণ ওনারা অমরের নিজের মুখে নিজের মা বাবার হত্যার কাহিনী শুনছেন। তখন নিজেদের বাঁচাতে আমি এক ভয়ানক প্ল্যান করি। আমরা চার বন্ধু মিলে আশরাফ আর তার বউকে ওনাদের চলন্ত গাড়ি লক করে পেট্রোল ঢেলে জ্যান্ত আগুন লাগিয়ে মেরে ফেলি। ওনাদের মৃত্যুর পর ওনাদের প্রায় 200 কোটি টাকার পুরো হীরা বিজনেস আর সম্পত্তি আমরা চারজন সমান ভাগে ভাগ করে নিই। কিন্তু ওই শাওন তালুকদার এই ভাগে খুশি ছিল না। সে আরও বেশি টাকা চেয়ে আমাদের সাথে বেইমানি করে আলাদা হয়ে যায়। কি অবাক হলি তো শাওন তালুকদারের নাম বলতে? হ্যাঁ জীবন। আর যে শাওন
আমার সবচেয়ে বড় শত্রু সে এক সময় আমার পার্টনার ছিল আশরাফের মারার পেছনে। অমর মির্জা কফির মগটা শক্ত করে ধরে বলতে লাগলেন, এই পুরো সত্যটা আরোহী মা কোনোভাবে জেনে গিয়েছিল। সে প্রতিদিন আমাকে এই পাপের কথা বলে পুলিশে দেওয়ার ভয় দেখাতে ব্ল্যাকমেইল করতো। তাই নিজের পিঠ বাঁচাতে একদিন রাতে আমিও ওকে গলা টিপে মেরে ফেলি। আর আজ আরোহী কোথা থেকে যেন এই আশরাফের আর তার মায়ের মৃত্যুর সব আসল রিপোর্ট জোগাড় করে এনেছে। ও এখন আমাকে জেলে পাঠাতে চায়। জীবন, তুই এখন আমাকে বাঁচা। তুই যে কোনো মূল্যকে আরোহীকে দুনিয়া থেকে শেষ করে দে। ও বেঁচে থাকলে আমি বাঁচবো না। তুই আরোহীকে মেরে ফেল জীবন। অমর মির্জার মুখে নিজের মা বাবার জীবন্ত পুরের মরার গল্প শুনে জীবনের ভেতরে কিলার শ্যাডোর রক্ত টকবক করে ফুটে উঠল। ওনার চল শক্ত হয়ে গেল, কিন্তু সে নিজের ভেতরের এই চরম খুনের আগুন চেপে রেখে অমর মির্জার দিকে তাকিয়ে এক রহস্যময় ও ঠান্ডা মুচকি হাসি হাসল। আচ্ছা স্যার, সব বুঝলাম। আপনি একদম চিন্তা করবেন না, আরোহী ম্যামের ব্যবস্থা আমি নিজেই দেখতেছি। ওনাকে কিভাবে শেষ করতে হবে তা আমার ভালো করেই জানা আছে। আপনি নিশ্চিন্তে থাকুন। জীবন মনে মনে এক ভয়ানক চাল চালল। অমর মির্জা নিজের পাপের শেষ খতিয়ানটাও নিজের মুখে স্বীকার করে নিয়েছেন। খেলা এখন একদম শেষ পর্যায়ে চলে এসেছে। এদিকে আরোহীর বড় ভাই আরিফ মির্জা নিজের বাবাকে সরাতে আন্ডারওয়ার্ল্ডের কিলার শ্যাডোকে ফোন দিল। সে জানতো না যে শ্যাডো আসলে তাদেরই বাড়ির কাজের লোক জীবন। হ্যালো শ্যাডো, আমি ওমর মির্জার ছেলে আরিফ বলছি। আমার বাবাকে শেষ করতে হবে, যত টাকা লাগে আমি দেব। ওনার ক্ষমতা আর হীরা বিজনেস আমার চাই। টাকা রেডি রাখো, আজ রাতেই ওমর মির্জার চ্যাপ্টার ক্লোজ হবে। শ্যাডো এই কথা বলে আরিফের কলটা কেটে দিল। এরপর জীবন মাহমুদ ওরফে কিলার শ্যাডো এক ভয়ানক মাস্টার প্ল্যান তৈরি করলো। সে নিজের আসল পরিচয় প্রকাশ করার আগে এসব অপরাধীকে এক ছাদের নিচে জড়ো করতে চাইলো। সে প্রথমেই ফোন করলো অমর মির্জার চিরশত্রু শাওন তালুকদার এবং প্রধানমন্ত্রী হতে চাওয়া আবাদ সাহেবকে। শাওন সাহেব, আবাদ সাহেবকে সাথে নিয়ে আজ রাতেই ওমর মির্জার গোপন টর্চার সেলে চলে আসুন। ওমর মির্জা সেখানে একদম একা থাকবেন। আপনার ভাইয়ের খুনের বদলা নেওয়ার এটাই শেষ সুযোগ। শাওন আর আবাদ সাহেব খুশিতে রাজি হয়ে গেলেন। এরপর জীবন ফোন করলো আরোহীর ভাই আরিফ মির্জাকে। সে কণ্ঠস্বর বদলে এক মিথ্যা নাটক তৈরি করলো। আরিফ ভাই, সর্বনাশ হয়ে গেছে। আন্ডারওয়ার্ল্ডের কিলার শ্যাডো একটু আগে আপনার বাবা ওমর মির্জাকে ওনার গোপন টর্চার সেলে মেরে ফেলেছে। আপনি এখনই একাবানে চলে আসুন, নয়তো শাওন তালুকদার ওনার সব ফাইল চুরি করে নিয়ে যাবে। বাবার মৃত্যুর মিথ্যা খবর শুনে আরিফ মির্জা তখনই টর্চার সেলের দিকে রওনা দিল। সব ঘুঘুকে এক ফাঁদে ফেলার পর জীবনের মনে হলো আরোহী নির্দোষ, তাকে এই খুনের খেলা থেকে দূরে রাখা দরকার। সে তড়িঘড়ি করে আরোহীর ফোনে কল দিল। আরোহী ম্যাম, আপনি এখনই বাড়ি থেকে পালিয়ে যান। বড় সাহেব নিজের পাপ লুকাতে আমাকে আদেশ দিয়েছেন আপনাকে খুন করার জন্য। উনি জ্যান্ত পিচাস, নিজের মেয়ের রক্ত ঝরাতেও ওনার বাঁধবে না। আপনি দ্রুত কোনো নিরাপদ জায়গায় চলে যান। আরোহী জীবনের কথা শুনে আর এক মুহূর্ত দেরি করলো না। সে ফাইলটা সাথে নিয়ে পেছনের দরজা দিয়ে বাড়ি থেকে পালিয়ে এক বান্ধবীর বাসায় আশ্রয় নিল। এবার জীবন অমর মির্জার সামনে এসে দাঁড়ালো। সে অমরের দিকে তাকিয়ে এক চতুর ও বিনয়ী হাসি দিল। স্যার, কাজ হয়ে গেছে। শাওন তালুকদার, আবাদ সাহেব আর আপনার বেঈমান ছেলে আরিফ মির্জা সবাইকে আমি এক লাইনে এনেছি। তারা সবাই আজ রাতে আপনার গোপন টর্চার সেলে দলবল ছাড়া একা একা আসছে আপনাকে শেষ করার জন্য। আপনি শুধু ওখানে গিয়ে ওনাদের জন্য অপেক্ষা করুন স্যার, ওখানেই ওনাদের কবর খুঁড়ে রেখেছি। অমর মির্জা জীবনের এই অবিশ্বাস্য চাল আর নিখুঁত প্ল্যান শুনে খুশিতে সোফা থেকে লাফিয়ে উঠলেন। তিনি জীবনের পিঠ চাপড়ে উচ্চস্বরে অট্টহাসি হাসলেন। তোর মাথায় এত বুদ্ধি রে জীবন, তুই তো জাদুকর। সব শত্রুকে তুই একাই খাঁচায় বন্দি করে ফেললি, চমৎকার। চল আজ রাতে ওই টর্চার সেলেই আমরা সব শত্রুর শেষ রক্তবিন্দু আমি দেখব। অমর মির্জা সেই অন্ধকার স্যাঁতসেঁতে গোপন টর্চার সেলের দরজা খুলে একে একে সবাই ভিতরে প্রবেশ করলো। সেখানে আবাদ সাহেব, শাওন তালুকদার আর আরিফ মির্জা তিনজন যখন সামনাসামনি এসে দাঁড়ালো, তখন প্রত্যেকে একে অপরের মুখ দেখে চরম অবাক হয়ে গেল। তারা কিছু বুঝে ওঠার আগে ঘরের এক কোণার অন্ধকার আড়াল থেকে হাততালি দেওয়ার শব্দ ভেসে এলো। ক্ল্যাপ ক্ল্যাপ ক্ল্যাপ।
ধীর পায়ে আড়াল থেকে হেঁটে বেরিয়ে এলেন স্বয়ং প্রধানমন্ত্রী অমর মির্জা। ওনার মুখে এক পৈশাচিক ও বিজয়ী হাসি। ওনাকে দেখে বাকি তিনজনের চোখ চড়ক গাছ। সব গুগু এক খাঁচায় একসাথে, আজকে শিকারটা বড্ড ভালো হয়েছে রে। কি জীবন, তাই না? অমরের কথা রেশ ধরে ওনার পেছন থেকে শান্ত পায়ে আড়াল থেকে বেরিয়ে এলো জীবন মাহমুদ। তার ঠোঁটের কোণে এক রহস্যময় চতুর হাসি। জি স্যার, শিকার একদম নিখুঁত হয়েছে। বাবার এই ভয়ানক ফাঁদ আর জীবনের চাল বুঝতে পেরে আরিফ মির্জা রাগে ফেটে পড়ল। সে বুঝতে পারল জীবন তাকে ধোঁকা দিয়েছে। বেঈমান ছোট লোক, তুই আমারে ধোকা দিলি। আরিফ রাগের মাথায় পকেট থেকে পিস্তল বের করে জীবনের দিকে তাক করতে গেল, কিন্তু নিজের বেঈমান ছেলেকে মারতে অমর মির্জা এক সেকেন্ডও সময় নষ্ট করলেন না। ওনার হাতের পিস্তল গর্জে উঠল ঠ্যাং। একটি মাত্র বুলেটের আঘাতে আরিফ মির্জা ওখানেই লুটিয়ে পড়ল। নিজের জন্মদাতা বাবার গুলিতেই নিজের ছেলের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল। লাশের দিকে তাকিয়ে থুতু ফেলে। বেঈমান, আমার রক্ত হয়ে তুই আমাকেই মারতে আসিস? ঠিক এই চরম উত্তেজনাকর মুহূর্তে জীবন এক ভয়ানক চাল চালল। সেই পাশে দাঁড়িয়ে থাকা শাওন তালুকদারকে চোখের ইশারায় একটু উস্কে দিল এবং ওমর মির্জাকে দিকে ধাক্কা দিল। শাওন তার ভাই রানার মৃত্যুর প্রতিশোধের আগুনে জ্বলছিল। সে এই সুযোগ হাতছাড়া না করে কোমর থেকে এক ধারালো চাকু বের করে অমর মির্জার পেটে সজোরে আঘাত করল। যন্ত্রণায় চিৎকার করে বলল, অমর মির্জা রক্তাক্ত অবস্থায় ছিটকে মাটির ওপর পড়ে গেলেন। ওনার হাত থেকে পিস্তলটা দূরে ছিটকে পড়ল। তিনি মাটির ওপর ছটফট করতে করতে জীবনের দিকে হাত বাড়িয়ে দিলেন। জীবন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? তুই কুত্তাদের গুলি কর, মেরে ফেলো ওদের। জীবন ধীর পায়ে এগিয়ে গিয়ে মাটি থেকে পিস্তলটা হাতে তুলে নিল। সে বন্দুক সোজা শাওন তালুকদার আর আবাদ সাহেবের দিকে তাক করে শক্ত হয়ে দাঁড়ালো। শাওন আর আবাদ সাহেব ভাবল জীবন হয়তো ভয় দেখাচ্ছে বা ঠাট্টা করছে। ওনারা এক কুৎসিত হাসি হাসলেন। এই কাজের ছেলে, বন্দুক নামা। তুই কি মজা করতাছস আমাদের সাথে? কিন্তু জীবন কোনো মজা করছিল না। তার চোখের মণি দুটো এক মুহূর্তের মধ্যে এক হিম শীতল কিলার শ্যাডোর রূপে বদলে গেল। তার হাতের পিস্তল অবিরত গর্জে উঠল ঠ্যাং ঠ্যাং। পরপর দুটি গুলির শব্দে আবাদ সাহেব আর শাওন তালুকদার বুক চেপে ধরে ছিটকে মাটিতে পড়ে গেলেন। আবাদ সাহেব ওখানেই শেষ হয়ে গেলেন, আর শাওন ও ওমর মির্জা মারাত্মকভাবে আহত হয়ে মাটিতে পড়ে তীব্র যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। ঠিক তখনই টর্চার সেলের ভারী লোহার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলো সম্পূর্ণ কালো পোশাক ও মুখোশ পরা 10 জন সশস্ত্র ধূর্ধর্ষ লোক। ওনাদের হাতের আধুনিক অস্ত্র দেখে অমর মির্জা ভয়ার্ত চোখে তাকালেন। কাঁপানো গলায় রক্তের বমি করতে করতে বলল, জীবন, এরা কারা? এরা তো আমার লোক নয়। কার লোকেরা? জীবন তার হাতের পিস্তলটা কোমরে গুজে রাখলো। সে ওমরের সামনে এসে রাজকীয় ভঙ্গিতে বুক টান করে দাঁড়ালো। তার পুরো অবয়বে এখন একচ্ছত্র অধিপতির ভাব। এরা আমার লোক স্যার। আর আপনি যাকে এতদিন ধরে খুঁজছিলেন, আন্ডারওয়ার্ল্ডের সেই আসল কিলার শ্যাডো, সে আর কেউ না, সে হলাম আমি নিজেই। কি? তুই শালা বেঈমান! এতদিন আমার নুন খেয়ে আমারই সাথে গেম খেললি। শালা জাদুকর, তার মানে তুই শ্যাডো সেজে ফোনে আমাদের সাথে কথা বলতি? আমার থেকে 15 কোটি টাকাও হাতে নিলি? জীবন মাহমুদ উচ্চস্বরে এক পৈশাচিক ও তৃপ্তির হাসি হেসে উঠল। সে হাসিতে পুরো টর্চার সেল গমগম করতে লাগলো। হ্যাঁ, তোদেরকে চাইলে আমি প্রথম দিনই এক এক করে নরকে পাঠাতে পারতাম, কিন্তু না, আমি চেয়েছিলাম তোদের এই অপরাধের সাম্রাজ্য, তোদের ক্ষমতা আর অহংকারকে সর্বহারা করতে, এক খাঁচায় বন্দি করে তোদেরকে কুকুরের মতো মারতে। কে তুই জীবন? আমাদের সাথে তোর কিসের এত শত্রুতা? কেন আমাদের ধ্বংস করলি তুই? জীবন এবার অমরের একদম কাছাকাছি এসে হাঁটু গেড়ে বসলো। সে অমরের চোখের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে নিজের আসল পরিচয়টা দিল। আমি জীবন মাহমুদ নই রে পিচাস। আমি হলাম তোদের সেই পরম বন্ধু আশরাফ আহমেদের একমাত্র বেঁচে যাওয়া ছেলে আরাফাত আহমেদ।
এই নাম শোনা মাত্রই ওমর মির্জা আর শাওন তালুকদারের পায়ের তলা থেকে যেন শেষ মাটিটুকু সরে গেল। ওনাদের মনে পড়ে গেল সে রাতের কথা, যেদিন ওনারা আরাফাতের বাবা মাকে চলন্ত গাড়িতে জ্যান্ত পুড়িয়ে মেরেছিলেন। ওনারা বুঝতে পারলেন আজ ওনাদের পাপের চূড়ান্ত হিসাব মেলানোর দিন। আরাফাত বাবা, আরাফাত আমাকে মাফ করে দে প্লিজ, আমাদের মাফ করে দে, আমাদের ক্ষমা করে দে। বেঈমান আর খুনিদের এই আরাফাতের ডিকশনারিতে কোনো ক্ষমা নেই। ঠাস 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 ঠাস। কিলার শ্যাডোর হাতের পিস্তল থেকে পরপর চারটি বুলেট ওমর মির্জা আর শাওন তালুকদারের বুক ঝরঝরা করে দিল। ওনাদের পাপের সাম্রাজ্য এক মুহূর্তের মধ্যে রক্তের বন্যায় ভেসে ধুলোয় মিশে গেল। আরাফাত তার মা, বাবা এবং পুরো পরিবার হত্যার চূড়ান্ত প্রতিশোধ সম্পন্ন করল। কক্ষ জুড়ে তখন এক থমথমে নীরবতা। লাশের স্তূপের মাঝে পিস্তল হাতে দাঁড়িয়ে আছে আরাফাত। ঠিক তখনই ঘরের অন্য এক কোণায় অন্ধকার আড়াল থেকে কেঁদে কেঁদে বেরিয়ে এলো আরোহী মির্জা। সে বাড়ি থেকে পালিয়ে যায়নি, বরং জীবনের পিছু পিছু এসে আড়ালে লুকিয়ে এই পুরো দৃশ্য নিজের চোখে দেখেছে। সে জানতে পেরেছে সে যে জীবনের আসল পরিচয় হলো তার ছোটবেলার সেই চেনা ভালোবাসার মানুষ আরাফাত ভাইয়া। আরোহীর চোখে তখন কোনো ভয় বা ঘৃণা ছিল না, ছিল শুধু জীবনের জন্য এক বুক ভালোবাসা আর অমরের মতো পিশাচের হাত থেকে মুক্তি পাওয়ার এক পরম শান্তি। সে দৌড়ে এসে আরাফাতকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরল। আরোহীর চোখের জল আরাফাতের পিঠের জামা ভিজিয়ে দিতে লাগলো। আরাফাত প্রথমে একটু থমকে গেল, তারপর সে হাতের পিস্তলটা মাটিতে ফেলে দিয়ে ঘুরে দাঁড়ালো। সে আরোহীকে নিজের শক্ত বুকে টেনে নিল। আরাফাত ভাইয়া, তুমি এত কষ্ট বুকে চেপে এই বাড়িতে ছিলে। আমি তোমাকে কত ভুল বুঝেছি, কত আঘাত করেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও আরাফাত ভাইয়া। আরাফাত আরোহীর চোখে জল নিজের হাত দিয়ে আলতো করে মুছে দিল। বিকেলের স্নান আলোয় আরোহীর ফর্সা মুখটা তখন এক অদ্ভুত মায়ায় জ্বলজ্বল করছিল। আরাফাতের চোখে সেই খুনে ভাব উবে গিয়ে সেখানে এক পরম ভালোবাসার দৃষ্টি ফুটে উঠল। আরোহীর কপালে নিজের ঠোঁট ছুঁয়েই নরম সুরে বলল, পাগলি একটা, তোমার কোনো দোষ ছিল না, দোষ ছিল এই পিচাসগুলোর। আজ থেকে এই শহরে আর কোনো ওমর মির্জা নাই, কোনো শাওন তালুকদারও নাই, আর কোনো কিলার শ্যাডোও নাই। আজ থেকে আমি শুধু তোমার সেই পুরনো আরাফাত, যে তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আরোহী আরাফাতের চোখের দিকে তাকালো। সেই চোখে আর কোনো প্রতিশোধের আগুন ছিল না, ছিল কেবলই আরোহীর জন্য এক শান্ত ভালোবাসার সমুদ্র। আরোহী আবার আরাফাতের বুকে নিজের মাথাটা সমর্পণ করল। টর্চার সেলের চারপাশের অন্ধকার আর লাশের স্তূপকে পেছনে ফেলে সেই নরকের মাঝে জন্ম নিল এক পবিত্র ও নতুন ভালোবাসার গল্প। আরাফাত আর আরোহীর হাত ধরাধরি করে সেই অন্ধকার ঘর থেকে আলো ঝলমলে নতুন এক পৃথিবীর দিকে হেঁটে চলে গেল। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন রহস্য মাফিয়া গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।